আয়ের যে খাতগুলো, কতগুলো খাতে একটা মানুষের আয় হতে পারে কেউ বলতে পারবেন? 7 টাকাতে। হ্যাঁ, আপনার যদি এমসিকিউতে আসে যে ইনকামের খাত কয়টি, লেখা আছে 4টা, 5টা, 6টা, 7টা, তা আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? 7টা। এই তো পারছেন। এই 7টার 1 নম্বরেরটা কি? ইনকাম ফ্রম ফ্রম এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট। হ্যাঁ, চাকরি থেকে আয়। তা আসেন আজকে আমরা চাকরি শুরু করি। চাকরি থেকে আয়, এটা দেখতেছি আমরা। স্যার একটা প্রশ্ন করা যাবে? হুম, যাবে। স্যার এখানে যে আয়ের যে হেড গুলো আছে এগুলা যদি স্যার এমসিকিউ তে আসে, স্যার কি সিকোয়েন্স মেনটেন করা লাগবে? যে এমপ্লয়মেন্ট আগে বা বিজনেস আগে, এরকম কোনো কিছু কি আছে? না, আপনার ওইরকম আসবে না পরীক্ষায়। এমসিকিউ তো, এমসিকিউ মানে তো আপনাকে শুধু টিক চিহ্ন দিতে হবে। তো সেখানে তো আপনি কিছু লেখালেখি করতে পারবেন না। না স্যার, যদি বলে যে হুইচ অফ দ্য ফার্স্ট ইজ শোনেন, এখন কথা হলো যদি পরীক্ষায় আসে যে ইনকামের 7টা হেড কি কি, জি স্যার। অবভিয়াসলি আপনি সিরিয়ালি লিখবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? আপনি এবড়ো থাবড়ো করে লিখবেন, ওটা তো মানে নাম্বার কম পাবেন। জি স্যার, বুঝতে পারছি। এই আর কি। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা বলেন, কোশ্চেন কি? কার কি কোশ্চেন বললেন যে একটা কোশ্চেন করতে পারবো কিনা? স্যার করলাম স্যার, উত্তর পাইছি স্যার। ও বুঝছি, ওই যে হেডস অফ ইনকাম সিরিয়ালি, বুঝছি। জি জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা ইনকামের প্রথম হেডটাতে চলে যাই। ইনকাম ফ্রম স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, বাংলা হচ্ছে চাকরি থেকে আয়। তো এটার হ্যান্ডআউটও আমি ওই গত ক্লাসের মতোই আপনার মেইলে পাঠিয়ে দেবো ক্লাস শেষে। সুতরাং প্রতিদিনেরটা আপনি প্রতিদিন পেয়ে যাবেন। এখন আহ, এবং আমরা এটা পড়ানোর মধ্যে আমরা এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে সেইগুলো আমরা দেখব, এবং এখান থেকে একটা অঙ্ক আপনাকে করতে হবে পরীক্ষায়, এখান থেকে একটা অঙ্ক থাকবে। বুঝছেন? সুতরাং তৈরি হন যারা, মানে আপনাদের মধ্যে যদি কেউ চাকরি করে থাকে বর্তমানে বা আগে করতো, তাহলে তার জন্য এই ক্লাসটা খুব ইজি। আর যারা করে না তাদের জন্য কোনো অসুবিধা নাই। তো দেখতে থাকেন। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আপনার এই প্রেজেন্টেশনের মধ্যে আপনি পাবেন। বুঝছেন? প্রথমেই আসেন যে বেতন বলতে আমরা কি বুঝি। তো বেতনের একটা ডেফিনেশন আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্টে দেয়া আছে, নিচে রেফারেন্সটা দেয়া আছে। এটা সম্ভবত এটা ভুল হয়েছে, সেকশন 2 সাবসেকশন 32 হবে। বুঝছেন? এটা কারেকশন করতে হবে। না, এটা কত, 32-এর 2। ও হ্যাঁ, ঠিক আছে। স্যালারির একটা ডেফিনেশন এখানে দেয়া আছে, আপনি বই খুললেও পাবেন। সেখানে কি কি বলা আছে যে বেতন বলতে আমরা কি বুঝি। বেতন বলতে আমরা যা বুঝি, মানুষ চাকরি বাকরি করলে সেখান থেকে যে টাকা পায় প্রতি মাসে, এটাই হচ্ছে বেতন। তো এই বেতনের একটা কিছু ব্রেকআপ থাকে। যেমন প্রথমেই থাকে বেসিক পে। বেসিক পে বাংলা হচ্ছে মূল বেতন। এবং মূল বেতনের পাশাপাশি সে আরও বেশ কিছু অ্যালাউন্স পেয়ে থাকে, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা, এরকম বিভিন্ন রকমের ভাতা দিয়ে সব কিছু মিলেই তার একটা প্যাকেজ, তার একটা মানে গ্রস স্যালারি হয়। তো সেটা পেও হতে পারে, মানে ওয়েজেসও হতে পারে। ইভেন যারা শ্রমিক, যারা মজুরি পায়, সেটাও কিন্তু বেতনের অন্তর্ভুক্ত, সেটাও কিন্তু বেতনের মধ্যে পড়ে। এখন কারোর যদি মজুরি অনেক বেশি হয়, বছরে 3.5 লাখ টাকার বেশি হয়, সেও তো ট্যাক্সেবল এন্টিটি, তাকেও তো রিটার্ন দিতে হবে।
তারপরে আসেন এনুইটি। এনুইটি মানে হলো বার্ষিক বৃত্তি। এনুইটি আর বোনাস একই কথা, নিচে আছে দেখেন বোনাস। তো মানুষ যারা চাকরি বাকরি করে তারা প্রতি মাসে বেতন পায়, আর বেতনের একটা অংশ মানে বছরে একবার পায়, সেটা হলো বোনাস। দুইটা ঈদে দুইটা বোনাস বা পূজার সময় বোনাস, সেগুলো এনুইটি। অ্যানুয়াল শব্দটা থেকে এনুইটি শব্দটা আসছে। হুম। তো মাসে মাসে বেতন পায়, কিন্তু বেতনের কিছু অংশ যেটা বার্ষিক ভিত্তিতে পায় সেটাও কিন্তু পার্ট অফ দি স্যালারি। তারপরে আসেন পেনশন। যারা সরকারি চাকরি করে তারা যখন রিটায়ারমেন্টে যায়, তখন রিটায়ারমেন্টে যাওয়ার পরে তারা প্রতি মাসে পেনশন পায় সরকার থেকে। হুম। তো সেই পেনশনটা সম্পূর্ণ করমুক্ত। পেনশনটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না, ফুললি ট্যাক্স ফ্রি। তারপরে আসেন গ্র্যাচুইটি। পেনশন এবং গ্র্যাচুইটি এই দুইটাই কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট। অর্থাৎ মানুষ যখন চাকরি থেকে রিটায়ার করে তখন আইদার পেনশন পায় বা গ্র্যাচুইটি পায়। পেনশন সাধারণত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর গ্র্যাচুইটিটা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। যারা প্রাইভেট জব করে তারা দীর্ঘদিন চাকরির পরে যখন রিটায়ারমেন্টে যায়, যদি ওই কোম্পানিতে গ্র্যাচুইটির প্রভিশন থাকে, হুম, তাহলে তারা হয়তো গ্র্যাচুইটি পেতে পারে। এবং সেই গ্র্যাচুইটি 2.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত। এবং সেই গ্র্যাচুইটির একটা শর্ত হলো সেই গ্র্যাচুইটিটা আপনার আয়কর কর্তৃপক্ষ কর্তৃক, ইনকাম ট্যাক্স অথরিটি কর্তৃক সেটা অ্যাপ্রুভ হতে হবে। এই ইনকাম ট্যাক্স অথরিটি এরকম অ্যাপ্রুভ করে দুইটা ফান্ড, একটা হলো প্রভিডেন্ট ফান্ড আর একটা হলো গ্র্যাচুইটি ফান্ড। হুম। গ্র্যাচুইটির বাংলা হচ্ছে আনুতোষিক, মানে রিটায়ারমেন্ট বেনিফিট। এককালীন, যখন মানুষ রিটায়ারমেন্টে যাচ্ছে এককালীন তার হাতে কিছু টাকা ধরায় দেওয়া হলো, যে আপনি সারা বছর সারা জীবন চাকরি করছেন এখানে, পরবর্তী জীবনটা কিভাবে চলবে, তো এই টাকাটা রাখেন। ওইটাই হচ্ছে ওইটা। আচ্ছা, তারপরে ফিস, কমিশন, অ্যালাউন্স। অ্যালাউন্সের কথা তো বললামই, যে বিভিন্ন রকম অ্যালাউন্সের বাংলা হচ্ছে ভাতা। তো বিভিন্ন রকম ভাতা কিন্তু যারা চাকরি করে তারা পায়। বুঝছেন? আর কেউ যদি বেতন আগাম নেয় অফিস থেকে, সেটাও স্যালারির অংশ। কেউ যদি ছুটি নগদায়ন পায়, লিভ এনক্যাশমেন্ট, দ্যাট ইজ অলসো পার্ট অফ স্যালারি। বোনাস, ওভারটাইম, সবগুলাই কিন্তু, অর্থাৎ স্যালারির যে ডেফিনেশন আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইনক্লুসিভ ডেফিনেশন, মানে নট এক্সক্লুসিভ ডেফিনেশন। ইনক্লুসিভ ডেফিনেশন মানে কি, যে বেতন বলতে এই এই জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, তো কোনো এক্সহস্টিভ ডেফিনেশন কিন্তু এখানে নাই, যে এর বাইরে যাবে না। মানে ইনক্লুসিভ ডেফিনেশনের সমস্যা হলো, এর বাইরেও যদি কোনো একটা পয়েন্ট চলে আসে যে এইটা কি স্যালারি, তখন কিন্তু ইনকাম ট্যাক্সের যে সংজ্ঞা সেখানে বলবে হতেও পারে। কারণ আমরা তো বলি নাই যে এইগুলার বাইরে যা আছে সেগুলার স্যালারি হবে না, এটা তো আমরা বলি না। আমরা বলছি যে এইগুলো অন্তর্ভুক্ত হবে। তো এর বাইরে আরও যদি কোনো কিছু এরকম পড়ে সেটাও অন্তর্ভুক্ত হলেও হতে পারে। তো এরকম একটা চালাকি ডেফিনেশন আর কি। আচ্ছা, এখন আসেন, এখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, সেটা হলো পারকুইজিট। পারকুইজিট হলো যে একজন যিনি চাকরি করেন, তিনি তার অফিস থেকে, কোম্পানি থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পান সেইগুলোকে বলা হয় পারকুইজিট। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যে বেনিফিটগুলো তিনি পান। তো সেই পারকুইজিট যে শব্দটা, এটা অবশ্য আজকের ক্লাসের জন্য আপনার ইম্পর্টেন্ট না। হুম। কিন্তু যেদিন আমরা ইনকাম ফ্রম বিজনেস পড়াবো সেই দিন ইম্পর্টেন্ট। এবং এখানে একটা জিনিস আপনি দেখবেন, এই যে পারকুইজিট, পারকুইজিটের একটা ডেফিনেশন দিছে, সেখানে দিতে গিয়া এখানে বলছে যে পারকুইজিট বলতে একজন স্যালারিড পার্সন সে যা বেতন ভাতা দিয়ে পায় তার মধ্যে এইগুলো বাদে বাকি সব হচ্ছে পারকুইজিট। এটা একটা উল্টা ডেফিনেশন। আপনি যেটা চোখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারকুইজিট না। তাহলে বলতে পারেন তাহলে কি, এইটা বাদে বাকি যা যা পায় সেটা হচ্ছে পারকুইজিট। তাহলে বাকি কি কি পায় একজন চাকরিজীবী, এর বাইরে কি কি পায়? আমি যতটা জানি এর বাইরে সে পায় হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, কোথাও কোথাও এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এরকম আর কি। এই সমস্ত অ্যালাউন্সগুলো কিন্তু আপনার পারকুইজিট। এখন আইনে বলা আছে যে কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ার যদি তার কোনো এমপ্লয়িকে বছরে 20 লক্ষ টাকার বেশি পারকুইজিট দেয়, তাহলে যাকে দিবে তার কোনো ক্ষতি হবে না।
ওই চাকরিজীবীর কোনো ক্ষতি হবে না। একজন চাকরিজীবী, তার এই শব্দটার সাথে পরিচয় হওয়ারও কোনো দরকার নেই। পারকুইজিট এই শব্দটা তার না জানলেও চলবে। এই শব্দটা কার জানতে হবে? এই শব্দটা জানতে হবে কোম্পানির প্রতিটা এমপ্লয়ারের এই শব্দটা জানতে হবে। কেন জানতে হবে? যে কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়িকে বছরে 20 লক্ষ টাকার বেশি অ্যালাউন্স দিতে পারবে না। ওই যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি, এই যত ভাতা দিই এর বাইরে যদি কিছু দিয়ে থাকে, এই যা লেখা এখানে, এটা সব মিলে বছরে 20 লক্ষ টাকার বেশি দিতে পারবে না। এটা একটা নিষেধাজ্ঞা। তো যদি 20 লক্ষ টাকার বেশি দেয় তাহলে কোম্পানির ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ধরেন একটা কোম্পানি একজন ব্যক্তিকে 24 লক্ষ টাকা পারকুইজিট দিল, তাহলে 20 লক্ষ টাকা পর্যন্ত অ্যালাউড আইনে। এই যে 4 লাখ টাকা বেশি দিল, এটা হবে এক্সেস পারকুইজিট। এই এক্সেস পারকুইজিটটা খরচ হিসাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানবে না। না মেনে ওই কোম্পানির যে শোন প্রফিট তার সাথে এই 4 লাখ টাকা যোগ করে ট্যাক্স করে দিবে। তার মানে একটা এক্সপেন্ডিচারের উপরে ট্যাক্স হয়ে যাবে। হুম, মানে যেটা কাম্য নয়। তো সুতরাং প্রতিটা কোম্পানি প্রতিটা এমপ্লয়ারকে কিন্তু বেতন দেওয়ার সময় হিসাব করে দিতে হবে, যেন 20 লাখ টাকা অতিক্রম না করে। তাহলে কিন্তু কোম্পানির ক্ষতি হবে, ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন? জি স্যার। বলেন, এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন? যে স্লাইডটা আপনার চোখের সামনে টানানো। স্যার এরিয়া হুম, কি? স্যার এরিয়ার স্যালারি বলতে কি বোঝায়? বকেয়া বেতন। বকেয়া বেতন বলতে বোঝায় যদি, মানে যারা চাকরি বাকরি করে তারা অনেক সময় মানে কোম্পানির সাথে অনেক সময় মারামারি লাগে যে আমারে বেতন দেওয়ার কথা এত, আপনি বেতন কম দিতেছেন। তো এই সমস্ত মারামারি অনেক সময় কোর্ট পর্যন্ত, মানে কোর্ট কেস পর্যন্ত হয়। তো হয়ে টয়ে যদি সেটেল হয়, সেটেল হওয়ার পরে যদি কোর্ট থেকে সে জিতে যায় যে তাকে অন্যায়ভাবে চাকরিতে, মানে যে কথা বলে চাকরি দেওয়া হয়েছিল সেই বেতন সে দিচ্ছে না, তো কোর্ট থেকে অর্ডার হলো যে তাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে, তাকে শুরু থেকে যত টাকা তাকে ঠকানো হয়েছে ওই টাকা একসাথে দিয়ে দেওয়া হোক। এখন এই লোকটা হয়তো গত 7 বছর যাবত চাকরি করে একটা কোম্পানিতে, কিন্তু মানে বেতনের একটা অংশ নিয়ে মানে ডিসপিউট। কোম্পানি তাকে দিচ্ছে না, কিন্তু তার দাবি হলো যে আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হিসেবে আমি পাশ করছি এবং আমার সাথে কথা ছিল যে যারা বুয়েটের ইঞ্জিনিয়ার তাদেরকে 5টা ইনক্রিমেন্ট সহ জয়েন করতে দিবে। কিন্তু আমি যখন জয়েন করি, আমি তো বুয়েটের ইঞ্জিনিয়ার, আমি যখন জয়েন করি আমারে তখন ওই যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে একসাথে মিলে ওই একই বেতন দিচ্ছে, গরু গাধা ছাগল সব এক বেতন। তো এইটার এগেনস্টে আমি চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ করে কোম্পানির সাথে পারি না, পরে হাইকোর্টে গেছি, মামলা করছি, রিট করছি, পরে জিতছি। এই জিততে আমার 7 বছর লাগছে। তো 7 বছর পরে আমার খুব ভালো লাগতেছে যে কোর্ট থেকে অর্ডার দিছে যে আমাকে যে 7 বছর বঞ্চিত করা হয়েছে সেটা একসাথে দিয়ে দেওয়া হোক এবং ভবিষ্যতে প্রতি মাসে আমি পাবো। বুঝছেন? এরিয়ার স্যালারি কি বুঝছেন? ইয়েস স্যার। বকেয়া বেতন। তাহলে বেতন বকেয়া হলো কিভাবে? এই বেতন পাবো কি পাবো না তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আমি কেসে জিতবো না হারবো সেটাও আমি জানি না। তো যাই হোক, এখন যদি এরকম হয় তখন দেখা যায় কোম্পানি কি করবে, তার একসাথে পিছনের 7 বছরের বা 5 বছরের বা পিছনের 3 বছরের বেতন এরিয়ার স্যালারি হিসাবে, এরিয়ার মানে বকেয়া বেতন, যে বেতন আমাকে দেয়নি এ পর্যন্ত, যে বেতনের অংশ আমাকে এ পর্যন্ত দেয়নি, সেটা যদি এখন আমি পাই, ওটার নাম হচ্ছে এরিয়ার স্যালারি। বুঝছেন? ইয়েস স্যার বুঝছি। আপনাকে বুঝাইতে গিয়ে আমার কত গল্প দিতে হলো, বুঝেন না? স্যার এই টেক্সট প্রিপারেশন যে সাবমিশনটা হবে সেটা কি নগদ ভিত্তিতে হবে নাকি হিসাব বিজ্ঞানের মতো বকেয়া ভিত্তিতে হবে? না, স্যালারি যে রিটার্ন এটা ক্যাশ বেসিস, আর না, বিজনেসের যে রিটার্ন সেটা হলো অ্যাক্রুয়াল বেসিস। আমরা কি ওই মনে করেন একজন এমপ্লয়ি সে অ্যাডভান্স স্যালারি নিয়েছে, তাহলে ওই অ্যাডভান্স স্যালারিটার জন্য কি সে ওই কারেন্ট ইয়ারে পেমেন্ট? হ্যাঁ, পেমেন্ট করতে হবে। ওটা আসতেছি, ওটা স্লাইড আছে। তো যাই হোক, পারকুইজিট নিয়ে মনে হয় কোনো কোশ্চেন আপনার নাই, তাই না?
স্যার হুম স্যার এরিয়ার স্যালারির মধ্যে আমি যদি লিগেলি যদি কোনো টাকা বকেয়া থাকে, আমার ধরেন আমার বেতন হচ্ছে 20,000, আমাকে 10,000 টাকা দিলেও আচ্ছা বা শোনেন, না ওটা প্রশ্ন পরে শোনেন। এখন আসেন যে এই এই যে আপনার স্যালারির যে ডেফিনেশন আপনি দেখতে পাচ্ছেন, তো মোটামুটি প্রথম স্লাইড হচ্ছে এইটা যে স্যালারি বলতে আমরা কি বুঝি। তো স্যালারির একটা ইনক্লুসিভ ডেফিনেশন এখানে দেয়া আছে। তো এই আর কি। তো এখন এখান থেকে আপনার বহু ধরনের এমসিকিউ হতে পারে। যে ধরেন একটা কোশ্চেন যে হোয়েদার মানে পারকুইজিটস আর পার্ট অফ স্যালারি অর নট। ডান পাশে লেখা ইয়েস অর নো। আপনি ইয়েসে টিক চিহ্ন দিবেন, কারণ আপনি আজকের ক্লাসের মাধ্যমে আপনি শিখলেন যে পারকুইজিটও স্যালারির একটা অংশ। বুঝছেন? তাই না? জি স্যার। তো এই স্লাইডে কোনো কোশ্চেন? বেতনের সংজ্ঞা, এই সংজ্ঞা যেটা পড়ানো হলো, এখান থেকে কোনো কোশ্চেন? তাহলে আমি আরেকটা কোশ্চেন করি যে গ্র্যাচুইটি 2.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত। ডান পাশে লেখা ট্রু অর ফলস। ট্রু স্যার। ট্রু স্যার। স্যার ট্রু হবে। হুম, এই তো পরীক্ষা নিতেছি কিন্তু এক এক করে। তা পরীক্ষা পারবেন কখন? যখন আপনি জানেন বিষয়টা, তখন পারবেন। তারপরে আরো হতে পারে পেনশন ইজ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। ডান পাশে লেখা ট্রু অর ফলস। False. ট্রু। True. ফলস। ট্রু ট্রু। True. True. স্যার গ্র্যাজুইটি যদি 2.5 কোটি টাকার উপরে হয় ওই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হবে? ওই যে 2.5 কোটি টাকার বেশি যতটুকু পাবে বেশিটুকুর উপরে ট্যাক্স দিতে হবে। স্যার কত পার্সেন্ট আর দেওয়া লাগবে? স্ল্যাব রেটে দিতে হবে। গত ক্লাসে আপনাদের রেটটা দেখাইছি যে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, তারপরে 1 লাখ টাকার উপরে 5%। ওই রেটটা কিন্তু আপনাকে মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে। বুঝছেন? ছেলেদের বেলায় 3.5 লাখ, মেয়েদের বেলায় 4 লাখ। মনে পড়ে সেদিনের কথা? না মনে জি নাই? স্যার, প্রথম ক্লাসে। জি স্যার মনে পড়ে। হ্যাঁ, তাইলে তাহলে আপনি আমার জিজ্ঞেস করেছেন স্যার কোন রেটে ট্যাক্স দিবে? রেট তো একটাই। যারা চাকরি বাকরি করে, তারা ব্যক্তি, যারা মানুষ, তাদের ট্যাক্স তো রেট তো একটাই। সেটা কি? প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, পরবর্তী তাহলে আর বলার দরকার নেই আপনার 5, 10, 15, 20, 25, জি 30 স্যার, স্ল্যাব রেট স্যার। স্ল্যাব রেট। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, এখন আসেন যে চারটা কথা। কথা চারটা কি কি ভালো করে শোনেন ধীরে ধীরে। আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু বেতন, এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেন মাস্ট, এবং একটা অঙ্কও থাকবে, এবং আমরা একটা অঙ্ক করাবো, একজন চাকরিজীবীর একটা অঙ্কও করাবো। আচ্ছা দেখেন, 1 নম্বর কথা হচ্ছে যে বেতন যদি ডিউ থাকে মালিকের কাছে, তা সত্ত্বেও কিন্তু আমরা যখন একজন চাকরিজীবী যখন রিটার্ন ফিল আপ করবে, যখন রিটার্ন ফিল আপ করে সে ট্যাক্স হিসাব করবে, তখন কিন্তু ওই ডিউ থাকলেও ওটা সহই তাকে হিসাব করতে হবে। কীরকম? আমি একটা উদাহরণ দিই। ধরেন একটা ছেলে চাকরি করে, সে এমন একটা কোম্পানিতে চাকরি করে, এই কোম্পানিটা হঠাৎ করে সিক হয়ে গেছে। তো সে এই 2 মাসের বেতন এখন পর্যন্ত হাতে পায় নাই। ওই ছেলেটা যখন আগস্ট মাসে রিটার্ন ফিল আপ করা শুরু করলো, তখন দেখলো যে বিগত 2 মাস মে জুন মাসের বেতনই এখন পর্যন্ত পায় নাই। এখন কোশ্চেন হচ্ছে, সে যখন রিটার্ন ফিল আপ করতে বসছে, তখন কি 12 মাসের বেতনের উপরে সে ট্যাক্স ক্যালকুলেশন করবে, নাকি 10 মাস বেতন পাইছে এই 10 মাসের ভিত্তিতেই সে রিটার্ন মানে ফিল আপ করবে, ট্যাক্স দিবে? উত্তর হচ্ছে 12 মাসের বেতনের উপরই তাকে ট্যাক্স দিতে হবে। যে 2 মাস বেতন বাকি, ওই 2 মাস সে পরে পাবে। যখন পাবে মালিকের সাথে ওটা বুঝে বুঝে নেবে। ইনকাম ট্যাক্সের সাথে কোনো ঝামেলা করা যাবে না। ইনকাম ট্যাক্স 12 মাসের ভিত্তিতেই তাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ল। এটাই আপনাকে পড়াচ্ছি, আইন থেকে পড়াচ্ছি। এখন অনেকে আমাকে এটা পড়ানোর পরে আমাকে কোশ্চেন করে যে স্যার, ধরেন ওই বেতন আর মালিক দিতেই পারলো না, তাইলে কি হবে? আমি তো 12 মাসের উপরে ট্যাক্স দিয়ে দিছি, অথচ বেতন পাইছি 10 মাসের। তাহলে আমি আয় করলাম না, তাহলে আয়কর দেবো কেন? সেই সমস্ত ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ধীরে, অর্থাৎ একেবারে বছর শেষ হলো জুন মাসের 30 তারিখে, জুলাই আগস্ট মাসে এই রিটার্ন নিয়ে বসার দরকারটা কি? এই রিটার্ন দাখিলের সময় তো নভেম্বর পর্যন্ত আছে, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এবং আপনারা জানেন কি না, এই বছরে 2বার রিটার্নের ডেট বাড়াইছে।
এটা পেপারে দেখছেন, ফেসবুকে দেখছেন, সব জায়গায়। তো নভেম্বর, 30শে নভেম্বর ছিল রিটার্ন দাখিলের লাস্ট ডেট। এনবিআর এটাকে বাড়াইয়া করলো 31শে ডিসেম্বর, আবার গত পরশুদিন এটা বাড়াইয়া করলো 31শে জানুয়ারি। তো তো লম্বা সময়, তো আমার এত ব্যস্ত হওয়ার দরকার কি, আমি হাতে পাই আগে। তো এটা হলো আমার সাজেশন আর কি। এটা গেল 1 নম্বর। তো বলেন, 1 নম্বর নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার 31শে জানুয়ারির ভিতরেও যদি না পাই স্যালারিটা? শোনেন, না পাইলে আপনার কপাল মন্দ। তো এমন কোম্পানিতে চাকরি করেন কেন? যে কোম্পানি গত 7 মাস যাবত আপনার বেতনই দেয় না, এখানে থাকেন কেন? আপনি অন্য চাকরি খোঁজেন না কেন? সেগুলো মানে অন্য ভিন্ন কথা, কিন্তু আইনের কথা যা আছে এখানে, যা বলা আছে এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না আপনাকে। আপনার এখানে আছে যে স্যালারি ডিউ ভিত্তিতে হলেও আপনাকে দিতে হবে। এই যে লেখা আছে, স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি ইন দ্য ইনকাম ইয়ার হোয়েদার রিসিভড অর নট। আপনি এর বেতন পান আর না পান, তো আপনাকে ওইটার 12 মাসের ভিত্তিতে আপনাকে হিসাব করে আপনাকে ট্যাক্স দিতে হবে। এইটা হচ্ছে ল। এখন আপনি আমাকে প্রশ্নের পরে প্রশ্নে জর্জরিত করবেন যে স্যার এটা কোনো দিনই পাইলো না, আমি যা রিটার্ন দাখিলের জন্য এখন 31শে জানুয়ারি পর্যন্ত দিল, জানুয়ারির মধ্যেও পাইলাম না, স্যার আমার একটু পরামর্শ দেন, আমি কি করব? আমার কাছে কোনো পরামর্শ নাই, বুঝছেন? ইয়েস স্যার। পরীক্ষা পাশ করেন, পরীক্ষা পাশ করেন, যা পড়াচ্ছি এগুলো মনে কইরা এই এমসিকিউ টিক চিহ্ন দিয়া পরীক্ষা পাশ করেন। বাস্তবে কি হয় আমি জানি, বাস্তবতা হচ্ছে এরকম ঘটনা কখনোই ঘটে না। এটা করোনার সময় হয়েছিল, যখন কোভিড-19 হয় তখন এরকম হয়েছিল, কিন্তু সবাই বেতন দিয়ে দিছে পরবর্তীতে। বেতন ওই সময় তো অফিস আদালত বন্ধ ছিল, লকডাউন ছিল, দিতে পারে নাই। তার মানে এই না যে বেতন দেয় নাই। মালিকরা কিন্তু বেতন না দিলে একজন এমপ্লয়ি চলবে কিভাবে, তাই না? এটা হয় না। আচ্ছা, যাই হোক, 1 নম্বর শেষ। 2 নম্বর হচ্ছে স্যালারি রিসিভড ইন দ্য ইনকাম ইয়ার দো নট ডিউ। তো বেতন আমার পাওনা হয় নাই কিন্তু আমি পেয়ে গেছি, মানে ওইটার প্রথমটার উল্টা। কীরকম? ধরেন এই বছরে আপনার কোরবানির ঈদ বলেন বা এমনি ঈদ বলেন, সেই ঈদ পড়ছে হয়তো চৌঠা চৌঠা জুলাই, 4th জুলাই। তো এখন ধরেন আপনি যে কোম্পানিতে জব করেন, কোম্পানিটা এত ভালো, চিন্তার বাইরে। কোম্পানি করছে কি জানেন? ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে সবাই যাতে ভালো করে ঈদ করতে পারে, এই জন্য জুলাই মাসের বেতন জুন মাসে দিয়ে দিচ্ছে সবাইকে। যান, আপনারা ঈদের লম্বা ছুটি, তো আগামী মাসের বেতন মানে যে মাসে ঈদ, ওই মাসের বেতনটাও আমরা দিয়ে দিলাম, আপনি ভালো করে ঈদ করেন। তার মানে এই বছরে 13 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। ভয় নাই, আগামী বছরে 11 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। যে বেতন আমার পাওনা হয় নাই, জুন মাসে তো আমি জুন মাসে চাকরি করব, জুন মাসের বেতন পাবো, এটাই স্বাভাবিক। আবার জুলাই মাসে চাকরি করব, জুলাই মাসের বেতন পাবো। এখন আমি চাকরি করছি জুন মাসে, জুন মাসের বেতন তো পাইছি, আবার জুলাই মাসের বেতনও আমি পাইছি। আমি চাই নাই, আমরা কেউই চাই নাই, কোম্পানি দিয়ে দিছে, কোম্পানি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে, তান কি করব? এইটাই বলা হচ্ছে 2 নম্বরে, যে স্যালারি আমি পেয়ে গেছি কিন্তু আমার ডিউ হয় নাই। তো সেই স্যালারিটাও কিন্তু আপনার বেতন হিসাবে, ওই বছরের বেতন হিসাবে গণ্য হবে এবং ওইটার উপরে ট্যাক্স দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এক আয়ের উপরে দুইবার ট্যাক্স হয় না। এই বছর যদি 13 মাসের মানে বছর, 13 মাসে বছর, সেই ভিত্তিতে যদি এই বছরে ট্যাক্স হয়, তাহলে আগামী বছরে 11 মাসের বেতনের উপরে ট্যাক্স হবে। বিষয়টা এরকম হয়। তো বলেন, 2 নম্বর নিয়ে কোনো কোশ্চেন? বি নাম্বার নিয়ে? না স্যার। আচ্ছা, প্রত্যেকটার সাথে আপনাকে একটা করে উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিচ্ছি এই কারণে যাতে আপনি বুঝতে পারেন, এর অন্তর্নিহিত কথা যাতে আপনি বুঝতে পারেন। এই লেখা আপনিও পড়তে পারেন, আমিও পড়তে তো সবাই পারে, কিন্তু পড়ে এর অন্তর্নিহিত কথা তো আপনাকে বুঝতে হবে, তাই না? গেল বি নাম্বার। এখন আসেন সি। সি নাম্বার নিয়ে তো কথা হয়েই গেল। এরিয়ার স্যালারি ইফ নট চার্জ টু ইনকাম ট্যাক্স ফর এনি আর্লিয়ার ইনকাম ইয়ার। মানে বকেয়া বেতন, যে বেতনের উপরে ইতিপূর্বে কোন ট্যাক্স হয়নি, ইতিপূর্বে সেটা আমি ইনকাম হিসেবে দেখাতে পারিনি, কারণ আমি পাবো কি পাবো না। আপনাকে যে মানে এটা বললাম, উদাহরণটা দিলাম, যে কথার কথা আমি বুয়েটের ইঞ্জিনিয়ার,
আমি একটা কোম্পানিতে যখন জয়েন করি, অনেক ইঞ্জিনিয়ার নিছে, 10 জন ইঞ্জিনিয়ার আমাদেরকে একসাথে নিছে, ওর ভিতরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, কিন্তু কথা ছিল তখন যে যারা বুয়েটের ইঞ্জিনিয়ার তাদেরকে 5টা ইনক্রিমেন্ট সহ, ইনিশিয়ালি 5টা ইনক্রিমেন্ট সহ একবারে জয়েন করবে, মানে সবাই জয়েন করবে কিন্তু বেতন, মানে যারা বুয়েটের ইঞ্জিনিয়ার তারা একটু বেশি পাবে, কিন্তু সেই বেশিটা দিচ্ছিল না। তো এটা নিয়ে ধরেন ডিসপিউট চলছিল, ইত্যাদি ইত্যাদি, অনেক গল্প করছি আপনার সাথে একটু আগে। তো ওইটাই আর কি। তো ওই এরিয়ার স্যালারি যদি আমি এখন পাই, ধরেন আমার এই বছরের বেতন তো 12 মাসের বেতন আমি পেলাম, সাথে আমি এক গাদা এরিয়ার স্যালারি পাইলাম, ধরেন 10-12 লাখ টাকা। তো ওই এরিয়ার স্যালারিটা আমার এই বছরের স্যালারি হিসাবে গণ্য হবে এবং এটার উপরে ট্যাক্স হবে, বুঝছেন? একদিকে আমার মন ভালো যে আমি অনেক টাকা এরিয়ার স্যালারি পাইছি, আবার মন খুব খারাপ যে এইটার উপরে অনেক হাই রেটে ট্যাক্স দিতে হবে, কারণ আমার এই বছরের যা বেতন তার সাথে আবার এক গাদা এরিয়ার স্যালারি আইসা যোগ হয়েছে। বুঝতে পারেন আমার কথা? হুম। ইয়েস স্যার, জি বুঝছি। স্যার আমার এ আর এ আর সি সেম না ধরতে গেলে, মানে এতে কিসে টাকা দেয় না, এই সিতে একসাথে টাকা দিয়ে দিছে, এটা কনফিউজ হয়ে যাচ্ছে। এরিয়ার স্যালারি মানে তো আগের বছরগুলোর বেতন, যেটা বকেয়া একটা পার্ট আমাকে দেয়নি, সেইটা এখন দিয়ে দিছে, বুঝছেন? তো এখন জি বলতে স্যার। পারেন ওই ওই বেতনের উপরে তো আমি ট্যাক্স দেইনি, কারণ আমি পাবো কি পাবো না এটা তো ঠিক ছিল না, এটা তো, বুঝতে পারছেন? তো এই আর কি। তো ওইটাই বলছি, আমার মন একদিকে ভালো যে এক গাদা মানে বকেয়া বেতন পেলাম, 10-12 লাখ টাকা, কথার কথা। আবার মনটা খারাপও হয়ে গেছে যে এই 10-12 লাখ টাকা, আমার এই বছরের বেতন আমার 40 লাখ টাকা, তার সাথে আরও যোগ হয়েছে 10-12 লাখ টাকা, তার মানে হিউজ ট্যাক্স আসবে আমার স্ল্যাব রেটে, বুঝছেন? ঠিক আছে। তাহলে এ বি সি এই তিনটা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এখন আসেন ডি। ওখানে 4টা ছিল, এ বি সি ডি, ডি হচ্ছে এইটা। ডিটা কি? এটা একটু ভালো করে দেখেন, শেয়ার বেসড পেমেন্ট। তো এখানে যেটা বলছে সেটা হলো যে যারা চাকরি করে, অনেক সময় অনেক কোম্পানি ওই এমপ্লয়ীদেরকে কোম্পানির মালিকানা দিয়ে দেয়। মালিকানা দিয়ে দেয় কিভাবে? শেয়ার দেয়, কোম্পানির শেয়ার দিয়ে দেয়। এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই প্র্যাকটিসটা আছে। শেয়ার দিয়ে দিলে তার ভিতরে একটা মালিক মালিক ভাব আসে, সেও অনেক সময় এই কোম্পানির ভালোর জন্যই কাজ করে, মন দিয়ে কাজ করে, আর কোম্পানি ছেড়ে যেতে চায় না। তো মানে এমপ্লয়ীদেরকে আটকায় রাখারও এটা একটা মানে ফন্দি। আচ্ছা, সে যাই হোক, তা সেটা পিছনের যাই হোক, ওটা কথা না, কথা কি, ধরেন আমি উদাহরণ দিই আপনাকে। ধরেন আপনি তো জানেন যে গত 2-3 বছর আগে রবি লিস্টিংয়ে গেছে। রবি মানে ওই যে টেলিফোন কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি। তো রবিতে যারা চাকরি করছে ওই সময়, তারা সবাই কিন্তু রবির শেয়ার পাইছে, এবং 10 টাকা দামে। 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু এক একটা শেয়ারের। এবং তারা খুব খুশি যারা রবিতে চাকরি করছে, যে তারা ফেস ভ্যালুতে, মানে কোম্পানি থেকে তারা ভালো শেয়ার পাইছে। এখন ধরেন কথার কথা যে একটা ছেলে রবিতে চাকরি করে, এবং রবি যেদিন লিস্টিংয়ে যায়, তো প্লেসমেন্ট শেয়ার হিসাবে একটা ছেলে ধরেন 1 লক্ষ, 1 লক্ষই পাইছে, শেয়ার পাইছে, এবং 10 টাকা করে দাম, 10 লাখ টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দিছে, তাকে 1 লাখ শেয়ার দেওয়া হয়েছে, বুঝছেন? তার মানে শেয়ার কিনে নিল সে। সে যে কোম্পানিতে জব করে, রবিতে জব করে, এবং রবির শেয়ার কিনে নিল। রবি লিস্টিংয়ে যাচ্ছে, লিস্টিং মানে হচ্ছে শেয়ার বাজারে যাচ্ছে, রবির শেয়ার শেয়ার বাজারে বেচা কিনা হবে। তো আগে ভাগেই কিছু সে বেচা কিনা শুরু হওয়ার আগে ভাগেই মানে ফেস ভ্যালুতে 10 টাকা শেয়ার 10 টাকাতেই এমপ্লয়ীদেরকে মধ্যে বিতরণ করছে। তো একজন এমপ্লয়ি, সে ধরেন 1 লাখ শেয়ার পাইছে। তো 1 লাখ শেয়ার পাইতে গেলে তারে বলছে যে তুমি 10 লাখ টাকা কোম্পানির ফান্ডে জমা দাও, জমা দিলে পরে তোমাকে 1 লাখ শেয়ার দেওয়া হবে। তো খুব খুশি, ফাইন, কারণ সে জানে যে রবির শেয়ার যখনই বাজারে আসবে এই শেয়ার মূল্য হবে অনেক। গ্রামীণ ফোনের এক একটা শেয়ার 10 টাকা শেয়ার এখন বাজারে মনে হয় 250 টাকা না 300 টাকা এরকম, বুঝছেন? তো রবি শেয়ার হয়তো এরকম হবে।
তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যে তারিখে লিস্টিং হলো ওই তারিখে বাজারে শেয়ারটার দাম ক্লোজিং মার্কেট প্রাইস যেটা, সেটা ধরেন 45 টাকা। তো খুব খুশি যে আমি কোম্পানি থেকে পাইছি 10 টাকা করে। প্রথম যেদিন বাজারে এই শেয়ারটা লেনদেন হলো সেদিন এই শেয়ারটার দাম আসছে 45 টাকা করে। তা আমার 35 টাকা করে তো আমার একেবারে দেখা চোখে গেইন। তো মুশকিলটা হয়ে গেছে যে একদিকে খুশি কিন্তু আরেকদিকে খুশি না। কারণটা কি? আমি যে শেয়ারটা, কস্ট অফ অ্যাকোয়ারিং দ্য শেয়ার, কত টাকায় আমি শেয়ার কিনছি? 10 লাখ টাকার শেয়ার কিনছি। মানে 1 লাখ শেয়ার, 10 টাকা করে 10 লাখ। বাজারে যেদিন এক্সারসাইজ ডে, ফেয়ার ফেয়ার ভ্যালু, তখন এটার দাম আসছে 45 লাখ টাকা। আমার যে 1 লাখ শেয়ার, তো 1 লাখ শেয়ার মাল্টিপ্লাইড বাই 45 টাকা করে আমার 45 লাখ টাকা আসছে। আর এটা হলো 10 টাকা করে, মানে কস্ট অফ অ্যাকোয়ারিং দ্য শেয়ার। আমি যে শেয়ার অর্জন করলাম কোম্পানি থেকে, সেটার আমার কস্ট কত? 10 লাখ। তাহলে মার্কেট ভ্যালু কত? 45 লাখ। সমান সমান আমাকে এখন এই 35 লাখ টাকা আমার বেতন থেকে আয় হিসেবে গণ্য হবে। আমি যে চাকরি করি, সারা বছর যা বেতন পাই তার সাথে এই 35 লাখ টাকা যোগ হবে, শেয়ার বেসড পেমেন্ট। এটা স্যালারি ইনকাম হিসাবে গণ্য হবে। তাহলে বোঝেন অবস্থা। আমি লাভ করতে পারি নাই, আমি শুধু চাইয়ে চাইয়ে দেখছি যে আমার শেয়ারের দাম এখন 45 টাকা করে। আর কোম্পানি থেকে এই যে বেনিফিটটা আমি নিছি, 10 টাকার শেয়ার 10 টাকাতেই যে আমি এই বেনিফিটটা নিছি, এটা শুধু চাকরি করি বিধায় আমি পাইছি। অন্য কেউ, সাধারণ মানুষ তো এটা পাইতো না। তো সুতরাং এখন এই 35 লাখ টাকা আমার স্যালারি ইনকাম হিসাবে গণ্য হবে এবং এটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। সোজা কথা। খারাপ লাগতেছে এই চিন্তা করে যে আমি তো শেয়ার বিক্রি করিনি, আমি তো 10 লাখ টাকা শেয়ার পাইছি, কিন্তু চেয়ে চেয়ে দেখলাম যে এটার ফেয়ার ভ্যালু বাজারে যেদিন আসলো প্রথম, সেদিন এটা 45 টাকা করে। তো আমি তো বুঝতে বুঝতে পারছি যে আমি যে 10 লাখ টাকা শেয়ার কিনছি সেটার এখন বাজার মূল্য হচ্ছে 45 লাখ। তো সুতরাং এই যে ডিফারেন্স 35 লাখ টাকা, এইটা বেতন থেকে আয় হিসাবে গণ্য হবে বা চাকরি থেকে আয় হিসাবে গণ্য হবে। এখন আসেন, কথার পিঠে কথা আসে। আমি সব কথাগুলো বলে নিই, তারপর আপনাকে বলবো যে এই যা পড়ানো হচ্ছে এই স্লাইডে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তখন আপনি কোশ্চেন করতে পারবেন। আমি শেষ করে নিই সব। কথা যা বলছি এখানেই শেষ নয়, কথা আরও আছে। কি কি কথা আছে? ধরেন এক ছেলে রবিতে চাকরি করে, সে বলে যে আমি শেয়ার টেয়ার বুঝি না, আমারে যা দিবেন, আমারে অন্যদের যেভাবে দিচ্ছেন, তারা যেভাবে বেনিফিটেড, আমারে একইভাবে ক্যাশ টাকা দিবেন। আমি এত 10 লাখ টাকা দিয়ে আমি শেয়ার কিনতে পারবো না, আমার হাতে টাকাও নাই, আর আমার এত শেয়ার ব্যবসারও দরকার নেই। আমাকে যা দিবেন, আমাকে নগদ যা দেন দিয়ে দেবেন। তো কোম্পানিও ভালো, কোম্পানি বলে না, সবার বেলায় সমান ট্রিটমেন্ট। সে যদি শেয়ার নিতে না চায় তাহলে তারা 35 লাখ টাকা দিয়ে দাও। তো আপনি যদি 35 লাখ টাকা এই শেয়ার বেসড পেমেন্টের শেয়ার না নিয়ে তার পরিবর্তে তা আপনি পেয়ে থাকেন যে সেল অফ শেয়ার অপশন, মানে আমার আমার কথা হলো যে আমি শেয়ার নেব না, আমার এটা বেনিফিটটা আমাকে দিয়ে দাও, ওই যে নিচে লেখা সেল অফ শেয়ার অপশন উইল অলসো বি ট্যাক্সেবল আন্ডার দি হেড ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যে আমি আমার এই এই আর কি, যাই হোক, এটা গেল 2 নম্বর কথা। আর আরও কথা আছে, কথাগুলো সব শেষ করে নিই। তো এখন কথা হলো যে এই শেয়ার, আপনাদের যদি শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা থাকে তাহলে আমার এই পড়ানো আপনি ভালো বুঝতে পারবেন। না হলে হয়তো একটু কষ্ট হবে আর কি। সেটা হচ্ছে, আপনি জানেন কিনা আমি জানি না, আমি যে শেয়ারটা পাইলাম, আমি রবিতে চাকরি করি, চাকরি করার কারণে রবির যে শেয়ারটা পাইলাম, এটারে বলে প্লেসমেন্ট শেয়ার। মানে বাজারে ছাড়ার আগেই আমি পেয়ে গেছি এবং ফেস ভ্যালুতে। এই শেয়ার আমি 3 বছরের মধ্যে বিক্রি করতে পারবো। 3 বছরকে বলা হয় লক ইন পিরিয়ড। আচ্ছা,
এখন আমি তো 35 লাখ টাকার উপরে ট্যাক্স দিয়ে দিলাম, ভালো কথা। এখন যখন আমি শেয়ারটা বিক্রি করব, আমি বিক্রি যখন করব, সেই বিক্রি 3 বছরের মধ্যে করতে পারবো না। এটা তো বিধিনিষেধ আছে, লক ইন থাকে, তালা মারা থাকে এই শেয়ারটা বিক্রি করার ক্ষেত্রে, এবং তালার চাবিটা থাকে ডিএসসির কাছে। ডিএসসি মানে হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, 3 বছর পরে আপনি যদি শেয়ারটা বিক্রি করতে চান, আপনি প্রথমে ডিএসসিকে একটা চিঠি লিখতে হবে যে আমি আমার শেয়ার বিক্রি করতে চাই, লক ইন পিরিয়ড শেষ, 3 বছর শেষ হয়ে গেছে। আমি 3 বছর পরেই যে আপনি বিক্রি করবেন এমন কোনো কথা না, আপনি শেয়ারটা 10 বছরও ধরে রাখতে পারেন, আজীবন ধরে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু তো কথার কথা যে আপনি 3 বছর পরে শেয়ারটা বিক্রি করতে চাচ্ছেন, আপনি এই শেয়ার রাখতে চাচ্ছেন না। তো যে তারিখে আপনি শেয়ারটা বিক্রি করলেন, সেই তারিখে দেখা গেল এই শেয়ারটার দাম হচ্ছে আপনার 50 টাকা করে এক একটা শেয়ার। তো তখন কি হবে? তখন যেটা হবে সেটা হলো 50 টাকা করে যদি হয়, 1 লাখ শেয়ার 50 লাখ টাকা, মাইনাস ওই যে ফেয়ার ভ্যালু অ্যাট এক্সারসাইজ ডেট হচ্ছে 45 লাখ। সুতরাং এক্ষেত্রে আপনার 5 লাখ টাকা হবে ক্যাপিটাল গেইন, বুঝছেন? এবং ওই 5 লাখ টাকার উপরে তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। তো কি বলতেছি আপনাকে, যে অ্যাকচুয়াল আপনি 3 বছর পরে আপনি অ্যাকচুয়ালি এটা সেল করলেন, অ্যাকচুয়াল সেল করলেন 50 লাখ টাকায়, লেস অ্যাকচুয়ালি হয় লেস কস্ট, কস্ট অফ অ্যাকুইজিশন, মানে ওই যে যেটা 10 লাখ, ওইটাই হওয়ার কথা। কিন্তু যেহেতু অলরেডি 45 লাখ মাইনাস 10 লাখ সমান সমান 35 লাখ টাকার উপরে অলরেডি স্যালারি ইনকাম হিসেবে ট্রিট হয়ে ট্যাক্স হয়ে গেছে, সুতরাং ওই যে ফেয়ার ভ্যালু অ্যাট এক্সারসাইজ ডেট, ওইটা বাদ যাবে। ওইটা বাদ দিলে 45 লাখ টাকা যদি আপনি বাদ দেন, তাহলে আপনার 5 লাখ টাকা হবে ক্যাপিটাল গেইন। কারণ শেয়ার হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাসেট, এটা হচ্ছে মূলধনী মুনাফা। এই ক্যাপিটাল গেইন কিন্তু আমাদের একটা হেড, 7টা হেডের একটা হেড। এখন উল্টা কোশ্চেনও হয়, সেটা হলো যদি শেয়ারের দাম পড়ে যায়, ধরেন 42 লাখ টাকা করে, ধরেন এখন আপনি 42 লাখ টাকায় শেয়ার বিক্রি করছেন, আর এখান থেকে 45 লাখ টাকা বিয়োগ হবে, তাহলে 3 লাখ টাকা হবে ক্যাপিটাল লস। ডান পাশে দুইটা সিচুয়েশন, আপনি তো আমার বিভিন্নভাবে কোশ্চেন করতে পারেন যে স্যার পরবর্তীতে যদি এই শেয়ারটা 50 টাকায় বিক্রি করে তাহলে কি হবে, পরবর্তীতে দেখা গেল এই শেয়ারের দাম কমে গেল, এখন সে 45 লাখ টাকার উপরে ভিত্তি করে 45 টাকা করে শেয়ার, এইটার উপরে ভিত্তি করে সে 35 লাখ টাকা যোগ হলো স্যালারির সাথে, সে ট্যাক্স দিয়ে দিল। কিন্তু শেয়ার বাজার এত খারাপ যে পরে শেয়ারের দামটা কমে গেছে, 42 লাখ টাকা হয়ে গেছে, এবং সে সিদ্ধান্ত নিছে যে আমার 3 লাখ টাকা লোকসান হয় হোক, আমি বিক্রি করে দেবো। বিক্রি করে দিল, তাহলে কি হবে? ওই বিক্রয় মূল্য থেকে ফেয়ার ভ্যালুটা বিয়োগ করলে যেটা হবে সেটা হবে ক্যাপিটাল লস, এবং ক্যাপিটাল লস হলে তার উপরে তো ট্যাক্স নাই, কিন্তু এই লোকসানটা সে পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। পরবর্তী 6 বছরের মধ্যে যদি আবার কোনো ক্যাপিটাল গেইন হয়, তার সাথে সমন্বয় করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে, এই আর কি। তো বলেন, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি করেন। স্যার কস্ট অফ অ্যাকোয়ারিং দ্য শেয়ারস এ শুধু ফেস ভ্যালুটা দেখানো হয়েছে, স্যার অন্য কোনো কস্ট কি থাকতে পারে? না না না, অন্য কোনো কষ্টের প্রশ্নই আসে না। কমিশন? না, স্যার কমিশন ব্রোকারের টমিশন কস্ট? নাই, তো নিজেরা নিজেরা, আপনি কিছুই বোঝেন নাই। আমি রবিতে চাকরি করি, আমার কোম্পানি আমার কিছু শেয়ার দিছে, আমি তো বাজার থেকে কিনি নেই, আমি তো আমার তো সিকিউরিটি হাউস থেকে কিনি নেই যে সেখান থেকে সেখানে কিছু কমিশন দিতে হয়। বুঝতে বুঝতে পারছি স্যার। পারছেন কিনা? জি স্যার। আমি তো শেয়ার বাজার থেকে কিনি নেই, আমি আমার কোম্পানি থেকে দিছে আমাকে। যাই হোক, ছিল স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন, আমি তো কোশ্চেনের জন্য বসে আছি। স্যার ফেয়ার ভ্যালু থেকে অ্যাকুইজিশন কস্টটা বাদ দেওয়ার পর স্যালারি ইনকামের উপরে যে আমাদের ট্যাক্সটা ধরা হচ্ছে স্যার, এটা কি স্যার
তিন 3 বছর পরে ধরা হবে নাকি এটা একবার কাউন্ট করা হবে স্যার, মানে এটা কখন ধরা হবে অ্যাকচুয়ালি? ওই যখন শেয়ারটা পাইছে। সে সাথে সাথে কি মার্কেট ভ্যালুটা আসলে কাউন্ট করে দেন, ওটা করার পর একবারই করা হবে স্যার এরকম? হ্যাঁ, এটা এটা তো হয়। আমাকে শেয়ার দিবে কখন? যখন বাজারে ছাড়ে তার 2 দিন আগে দেয়। বুঝছেন? জি স্যার, আর এটা বিক্রি করার সময় লাস্ট আমাদের ক্যাপিটাল গেইন বা লসের উপরে আবার কাউন্ট করা হবে এরকম স্যার বিষয়টা কারেক্ট, নাকি? কারেক্ট, কারেক্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আপনি আমাকে কি কি কোশ্চেন করতে পারেন সেগুলো সব আমি জানি। জানি বিধায় আমি এগুলো সব চেষ্টা করছি আজকে কাভার করে দেওয়ার। কারণ এমন একটা জিনিস পড়াচ্ছি যেটা আপনার কাছে নূতন, কনসেপ্টটাও নূতন। স্যার মানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার 35 লাখ টাকার উপরে ট্যাক্স দেওয়ার কারণে আমার 3 লাখ টাকার উপরে ট্যাক্স বেশি গেল না, পরে তো এটা কমে গেল 3 লাখ টাকা। আপনি কি করবেন? আপনার মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো ওইটা আমি রিকভারির কোনো অপশন নাই, বা আমি ইয়া করতে অ্যাডভান্স ট্যাক্স দেখাইতে পারবো যে 3 লাখ টাকার উপরে? আমি যা পড়াইছি তার বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা। আপনি শুধু হাই হাই করতে পারবেন। আচ্ছা স্যার তাহলে কথা হচ্ছে আমাদের স্যালারি যে সময় প্রথম আমরা যেই দিন শেয়ারটা পাচ্ছি ওই দিন তো হচ্ছে ক্যাপিটাল গেইন হয়ে যাচ্ছে, মার্কেটে আসার সঙ্গে সঙ্গে শেয়ারের দাম দেখছি 45 টাকা হয়ে গেছে। হুম, 35 লক্ষ টাকা হচ্ছে আমাদের স্যালারিতে অ্যাড হয়ে গেল, এইটার উপরে হচ্ছে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। কারেক্ট, এখন দেখা রাইট। গেল পরবর্তী বছরে এই শেয়ারের দাম কমে গেল, না, কমে পরবর্তী 30 বছর লাখ না, হয়ে না, গেল। না, না, পরবর্তী বছর না, এখানে একটু থামাই দিই আপনাকে। পরবর্তী জি 3 বছর আপনি কিচ্ছু করতে পারবেন না, এ কথা বলছি কয়েকবার। শুনছেন কি না? স্যার। আপনি লক ইন থাকবে 3 বছর, শেয়ারটা লক ইন থাকে, এই কথা কয়েকবার বলছি, আপনি শুনছেন? জি স্যার। শুনলে আবার পরবর্তী বছর নিয়ে কথা বলেন কেন? আমার সাথে কথা বলবেন স্যার পরবর্তী 3 বছর পরে, এখন বলেন। আপনাকে একটু কারেকশন করাই দিলাম। ও আচ্ছা আচ্ছা। স্যার আমার ওইখানেই প্রশ্ন ছিল যে পরবর্তী বছরে কিছু হবে কিনা। এটা তিন আমার বছর কথা যেহেতু শুনুন। লক। 3 বছর জি আপনি স্যার। চুপ করে ঘাপটি মেরে বসে থাকবেন। পরবর্তী স্যার বছর তিন নিয়ে কোনো তিন প্রশ্ন। 3 বছর আগে এটা নিয়ে কোনো কিছুই করা যাবে না, এটা বারো কমক 3 বছর পরে হিসাব করা হবে। এইটাই হলো, যারা স্পন্সর শেয়ার হোল্ডার, আপনি তো শেয়ার বাজার নাই, শেয়ার সম্পর্কে ধারণা নাই বা শেয়ার বাজার সম্পর্কে নাই, আমি এগুলো বলে দিলাম, আপনি শেখেন। যে যারা স্পন্সর শেয়ার হোল্ডার বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, তাদের শেয়ারটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে লক ইন থাকে। লক মানে তালা মারা থাকে। শেয়ার চাইলেও আপনি বিক্রি করতে পারবেন না, এটা আইন। তো 3 বছর পরে আপনি ফ্রি। তখন আপনাকে ওই ঢাকা স্টক এক্সচেঞ্জে চিঠি লিখে তালাটা খোলাইতে হয়। বুঝছেন? ইয়েস স্যার। তাও তালা এমনি এমনি খোলে না। কিভাবে খোলে জানেন? কোন চাবি দিয়ে খুলতে হয় জানেন? না আমি স্যার। আমি বলে দিই, 15% ট্যাক্স দিয়ে খুলতে হয়। এখন এই জটিল জটিল কথা বলবো কিনা চিন্তা করতেছি। মানে বলি আর কি এখন। ইনকাম ট্যাক্সটা তো এমনিই জটিল। আমি সহজভাবে পড়াচ্ছি, সেটা ভিন্ন কথা। নিয়মটা হচ্ছে যে আপনি ডিএসসিকে চিঠি লিখবেন যে আমি আমার এই 10 লাখ শেয়ার, সরি 1 লাখ শেয়ার আর কি, 10 টাকা করে। তো আমার 1 লাখ শেয়ার, আমার এটার ম্যাচিউর্ড হয়ে গেছে, তিন তিন বছর পূর্ণ হয়ে গেছে, আমি এটা বিক্রি করতে চাই। তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনার চিঠি লিখবে, পাল্টা চিঠি, যে যদি এই তালাটা খুলতে চাই, তাহলে দেখা যায় আর আজকের মার্কেট প্রাইস হচ্ছে 50 টাকা করে এক একটা, কথার কথা। তার মানে আপনি যদি 10 লাখ শেয়ার বিক্রি করতে চান, তাহলে আপনার এইখানে আপনার গেইন আসবে 5 লাখ টাকা, ক্যাপিটাল গেইন। তো 5 লাখ টাকার 15% হচ্ছে টিডিএস। তো টিডিএস এর উপরে আপনাদের একটা ক্লাস আছে আমার সাথে, বুঝছেন? তো ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে উৎসে আয়কর কর্তন, বেতন থেকে কাটা, এই ক্যাপিটাল গেইন থেকে কাটা। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ তখন আপনাকে বলবে 5 লাখ টাকার উপরে 15%-এ 75,000 টাকা আপনি সরকারি কোষাগারে আয়কর খাতে জমা দেন। জমা দিয়ে চালানের কপিটা আমাদেরকে পাঠান, তারপরে আমি তালাটা খুলে দেবো। দেন ইউ আর অ্যালাউড টু সেল। বুঝছেন? এই আর স্যার কি। ইয়েস স্যার। আমাদের ক্লাস রিভার্স কাউন্টডাউন হচ্ছে স্যার। 5 মিনিটের মধ্যে ক্লাস এন্ড হয়ে যাবে। কি হয়েছে? ক্লাস 5 মিনিট পর এন্ড হয়ে যাবে স্যার। কেন কেন? উপরে স্যার রিভার্স কাউন্টডাউন হচ্ছে। সেটা আমি কি করব? হ্যাঁ,
হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। তা স্যার আমি কি আমাদের টাইম মেবি লিমিটেড করে দেওয়া হয়েছে জুমের ক্লাসের। তাড়াতাড়ি বলেন, এটা আমি আমি তো কিছু করতে পারবো না, এটা তো আমার হাতে নাই কন্ট্রোল। মানে কি মানে আমি তো দেখতে পাচ্ছি চার চার স্যার আমাদের মিনিট প্রিমিয়াম সাবস্ক্রিপশন মেবি চলে গেছে, তার জন্য এটা এটা হচ্ছে আমাদের 40 মিনিট টাইম দিচ্ছে সব মিলিয়ে এরকম হচ্ছে। তা 40 মিনিট পরে আবার এই পাঠাবে আমাকে, কি জানি সবাইকে। বুঝতেছি না, আমি তো এরকম পাইনি, ফার্স্ট টাইম আমি দেখলাম। এতদিন যাবৎ ক্লাস নেই, আমি এরকম তো দেখি নাই। আসলেই তো মামুন তাই। স্যার একটু কন্ট্যাক্ট করবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাড়াতাড়ি শেষ করি, 4 মিনিটে যা পড়াইতে পারি। তো তারপরে আবার যখন লিঙ্ক দিবে আবার লিঙ্কে ঢুকবো, আবার পড়াবো, আর কি করব। তো আশা করি শোনেন, আশা করি ধরেন শেয়ার বেসড পেমেন্ট জিনিসটা কি, এটা নিয়ে ডিটেলস আলাপ করছি আপনাদের সাথে, এবং আশা করি মোটামুটি বুঝছেন আপনি, তাই না? জি স্যার, এটা নিয়ে ইয়েস ভালো স্যার। বলছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এই চারটাই তো বোঝা গেল, তাই না? এ বি সি ডি। ওই যে ডি যেটা, এনি ইনকাম আর্ন ফ্রম এমপ্লয়ি শেয়ার স্কিম, এই এমপ্লয়ি শেয়ার স্কিম যেটা, ওইটাই এতক্ষণ ধরে পড়াইলাম। ওইখান থেকে যে 35 লাখ টাকা যোগ হবে, 35 লাখ টাকা মানে কি, ওটা তো একটা উদাহরণ দিছি আপনাকে, তাই না? আপনাকে তো একটা এক্সাম্পল সহ আমি মানে এখানে দেখাচ্ছি, যাতে করে আপনি পুরো জিনিসটা বুঝতে পারেন যে বিষয়টা কি। এই ঠিক আছে, তাইলে এখানকার চারটা জিনিসই আমরা বুঝলাম, যে স্যালারি ডিউ থাকলে সেটার উপরও ট্যাক্স দিতে হবে। স্যালারি যদি আমি আগাম পেয়ে থাকি, আমি চাই নাই, তা সত্ত্বেও যদি আমি পেয়ে যাই, তাহলে ওটার উপরে ট্যাক্স দিতে হবে। বকেয়া বেতন যদি আমি পাই, ওটার উপরে ট্যাক্স দিতে হবে। আমি যদি শেয়ার পাই, ওটার উপরে ট্যাক্স দিতে হবে। কোনোভাবে শান্তি নাই, আপনি কোনোভাবে নিষ্কৃতি পাচ্ছেন না, বুঝছেন? শুধু ট্যাক্স আর ট্যাক্স। তবে নিচে একটা ভালো কথা বলা আছে, সেটা হলো যে এক বেতনের উপরে যদি একবার আপনি ট্যাক্স দিয়ে থাকেন, সেটা ডিউ বেসিসে হোক বা অ্যাডভান্স পেমেন্ট বেসিসেই হোক, সেটা আবার পুনরায় পরের বছর আবার আপনার স্যালারি ইনকামের সঙ্গে যোগ হবে না। এটা তো মানে আগের ক্লাসেও আপনি দেখছেন যে ইনকাম ট্যাক্স ইজ ওয়ান স্টেজ ট্যাক্স। এক আয়ের উপরে একবার ট্যাক্স হলে ওই আয়ের উপরে পুনরায় ট্যাক্স হয় না, তাই না? জি স্যার, শুরুর ক্লাসে বলেছিলেন। হুম, আচ্ছা আচ্ছা, আমি কি তাহলে একে ফোন দেবো নাকি? যে কি নাম আমাদের, দেখে। মামুন মামুন ভাই, ভাই। মামুনরে ফোন দেন, আমি ফোন দিচ্ছি, দেখি যে এটা কি হইতেছে। এই মামুন, স্যার এই ক্লাস তো শেষ হয়ে যাবে, 1 মিনিট 52 ওই কাউন্টডাউন হচ্ছে, যে কি হবে? হ্যাঁ, আপনার লিঙ্ক লিঙ্ক তো ছুটে যাচ্ছে। আমি আর দেখতেছি স্যার। আর মাত্র 1 মিনিট 41 সেকেন্ড চলবে। দেখি স্যার, এমন তো হওয়ার কথা না। আমি তো জীবনে এরকম পাইনি, আপনারা যতগুলা দিচ্ছেন। দেখেন দেখেন তাড়াতাড়ি। আচ্ছা, উনি দেখতেছে। আচ্ছা, এখন আসেন যে কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়ির জন্য যদি 5-6টা সার্জারির জন্য টাকা পয়সা খরচ করে বা হসপিটালের বিল দিয়ে থাকে, তাহলে ওই টাকাটা এমপ্লয়ির ইনকাম হিসাবে গণ্য হবে না। কি কি? মানে অপারেশন, হার্টের অপারেশন, লিভার অপারেশন, কিডনি, চোখ, ব্রেন, আর্টিফিশিয়াল হিউম্যান অর্গান রিপ্লেসমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট, এই কয়েকটা পারপাসে যদি কোম্পানি মানে এমপ্লয়ির হসপিটালের বিল, হ্যাঁ, অপারেশনের বিল যদি পরিশোধ করে, তাহলে তো এটা এমপ্লয়ির হাতে ইনকাম হওয়ার কথা। কারণ আমার ওপেন হার্ট সার্জারি হবে, এর খরচ তো আমাকেই বহন করতে হবে, কোম্পানি কেন বহন করবে? কিন্তু কোম্পানি যদি বহন করে, তাহলে সেটা আর আমার স্যালারির সঙ্গে যোগ হবে না, মাফ করে দিস। তার মানে এটা একটা স্বস্তি, বুঝছেন? কিন্তু আবার বলছে যে সে যদি ওই কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর হয় এবং তার পিছনে যদি কোম্পানি টাকা ঢালে এই এই অপারেশনের জন্য, সেটা কিন্তু মাফ হবে না, সেটা কিন্তু তার স্যালারি থেকে ঠিকই যোগ হবে, এই আর কি। তো এটা হলো 1 নাম্বার। এইভাবে করতে করতে আমরা 5 নাম্বার পর্যন্ত যাব, কিন্তু যেতে পারি কি না দেখি। কাউন্টডাউন তো হচ্ছে। কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। জি জি স্যার, স্যার, মাইনাস মাইনাস কাউন্টডাউন হচ্ছে স্যার। মাইনাসে যাচ্ছে।
হ্যাঁ এখন তো পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি? স্যার এটা মেবি কেউ স্টপ ওয়াচ অন করে দিছে। স্যার মিসেস আজরা নামে একজন, উনি হ্যাঁ, এটা করেছে। এটা উনি করছে, সেইভাবে চলতেছে নাকি? এটা ওখান থেকে করে নাই? টাইমার, মানে টাইমারটা কে দিল তাইলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখ, মোহাম্মদ আজরা সাদিয়া। সাদিয়া। হ্যাঁ, আজরা সাদিয়া চৌয়া। কি ওই নামের টাইমার? কেউ নাই, ও আমি এখানে চেক করলাম এখন। টাইমার ইজ রানিং, কন্ট্রোলস আর ডিজেবলড। এটা কি? চলে গেছে স্যার। চলে গেছে? বাঁচা গেছে। এটা মনে হয় ওই মামুন সাহেব ঢুকে ঠিক করে দিছে, বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি ঠিক স্যার করে হোস্ট দিছে। করে দিচ্ছি আপনাকে স্যার। হ্যাঁ, এটা কি হয়েছিল কি এটা? স্যার টাইমার দিয়ে দিছিল কেউ একজন, বা আমার দিকে হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা দেখেন, তাহলে প্রথমটা নিয়ে কোনো কোশ্চেন? অপারেশন, অপারেশন নিয়ে কোনো কোশ্চেন? কোশ্চেন নাই, ঠিক আছে। তার মানে 1 নম্বরে আমরা শিখলাম যে কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়ির হার্টের অপারেশন বা কিডনি অপারেশন বা ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত অপারেশন বা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট বাবদ যদি কোনো হসপিটাল বিল পরিশোধ করে বা তাকে যদি কোনো টাকা পয়সা দেয়, তো সেই টাকা তার বেতনের সঙ্গে যোগ হবে না। কিন্তু এটা আবার কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টরের বেলায় অ্যাপ্লিকেবল হবে না। এই, এটা 1 নম্বর শেষ, আপনারা কোনো কোশ্চেন নাই বলছেন। 2 নম্বরে আসেন, টিএডিএ। যারা কোম্পানিতে জব করে, যারা কোম্পানিতে জব করে তারা অনেক সময় কোম্পানির কাজে মানে ঢাকার বাইরে যেতে হয়। তো ধরেন সে ঢাকায় জব করে, তাকে কোম্পানি তার একটা কাজে চিটাং পাঠাইছে, এবং চিটাং পাঠাইছে, তার টিএডিএ বিল ধরেন কথার কথা 20,000 টাকা সে ড্র করছে কোম্পানি থেকে। এটা কিন্তু তার স্যালারির সাথে যোগ হবে না, কারণ এটা কোম্পানির কাজে গেছে, কোম্পানির টাকা খরচ করে কোম্পানির কাজ সে উঠাইয়ে দিছে। এই, কিন্তু এখানে একটা কথা বলছে যে টিএডিএ আপনি যেটা তুললেন এটা যদি সম্পূর্ণ ওই ট্রাভেল পারপাসে ব্যয় হয়ে থাকে, তাহলে এখান থেকে 1 টাকাও আপনার বেতনের সঙ্গে যোগ হবে না। তার মানে কি? তার মানে হলো এখান থেকে যদি কিছু বাঁচে, তবে সেইটুকু ট্যাক্সেবল, সেইটুকু স্যালারি, সেটুকু স্যালারির সঙ্গে যোগ হবে। কারণ আমরা বাস্তবে যেটা দেখি, বাস্তবে যেটা দেখি যে টিএডিএ মানুষ যেটা তোলে এখান থেকে কোনো কিছু বাঁচে এটা কখনোই দেখায় না। তো না দেখাইলে নাই, না দেখাইলে এখান থেকে আর 1 টাকাও তার স্যালারির সঙ্গে যোগ হবে না। এই, বলেন 2 নম্বর নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, তো হুম, আচ্ছা 3 নম্বরে আসেন। 3 নম্বরটা হচ্ছে যে কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের জন্য যদি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম চালু করে, এবং ওই গ্রুপ ইন্স্যুরেন্সের যে মান্থলি যে প্রিমিয়াম বা ইয়ারলি প্রিমিয়াম, সেটা যদি কোম্পানি বহন করে, ওই এমপ্লয়িকে বহন করতে হয় না, এমপ্লয়ির হয়ে কোম্পানিই দিয়ে দেয়, তাহলে এটা ওই যে পরিমাণ প্রিমিয়াম দিল কোম্পানি তার পক্ষে, ওই এমপ্লয়ির পক্ষে, সেটা তার স্যালারি ইনকাম হিসাবে যোগ হবে না। বুঝছেন? না জি আবার স্যার। বলুন। স্যার আরেকবার কষ্ট বলে দেবো স্যার। বলছি যে কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের জন্য যদি কোনো, ধরেন মেট লাইফ বা জীবন বীমা কর্পোরেশন, হ্যাঁ, এদের এদের সঙ্গে চুক্তি করলো এবং তাদের ইন্স্যুরেন্স করলো, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম
চালু হলো ওই কোম্পানিতে যারা চাকরি করে সবার জন্য। এবং মানে ঠিক হলো যে প্রতি মাসে 5 লাখ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। তো এই প্রিমিয়ামটা কোম্পানি দিয়ে দিচ্ছে আপনার পক্ষে, মানে আপনারও ভাগের ভাগ পড়ছে তো কিছু। তো এইটা মানে ও কত হিসাব নিকাশ করে আপনার ভাগের ভাগ কত পড়ছে, আপনার হয়ে কোম্পানি কত টাকা প্রিমিয়াম দিল, ওইটা আর আপনার স্যালারির সঙ্গে যোগ হবে না, এখানে মাপ করে দিছে। যদি মাপ না করতো তাহলে কিন্তু স্যালারির সঙ্গে যোগ হতো, কারণ কোনো কোম্পানি এমপ্লয়ির হয়ে যদি কোনো খরচ করে তাহলে ওটাও কিন্তু স্যালারি হিসাবে গণ্য হবে। হুম। কারণ আপনার একটা খরচ, সেটা যদি বেঁচে যায়, খরচ বেঁচে যাওয়াও কিন্তু ইনকাম। তো এইটাই এখানে মার্ক করছে। তবে একটা কথা আবার পরে বলছে যে পরবর্তীতে যদি ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওই এমপ্লয়ির সরাসরি কোনো বেনিফিট পেয়ে থাকে এটার কাভারেজ হিসাবে, তাহলে সেইটা কিন্তু আবার তার ইনকাম ফ্রম আদার সোর্সে গিয়ে হিট করবে। বুঝছেন? মানে কীরকম? ধরেন ওই যে এমপ্লয়ি গ্রুপ স্কিমটা, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমটা 10 বছরের। তো 10 বছরের মধ্যে যদি কেউ মারা না যায়, 10 বছরের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তো পরে ওখানে শর্তে বলা ছিল 10 বছর পরে ওই প্রত্যেক এমপ্লয়িকে ধরেন একটা 2 লাখ টাকা দিয়ে দেওয়া হবে। এরকম এরকম থাকে, কিন্তু আসলে ওইটাকে বলা হয় বোনাস। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওইটা তো কাভারেজ পায়। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হইল না, 10 বছরের মধ্যে তার কিছুই হইল না, তো তারপরে সে একটা বোনাস হিসাবে পায়। এটাই আমরা দেখি সব ইন্স্যুরেন্স স্কিমে। তাহলে এই যে সে বোনাসটা পেলো বা একটা বেনিফিট পেলো, কোত্থেকে পেলো? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। কেন পেলো? কোম্পানি যেহেতু তার নামে গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি খুলছে। এখন এই যে বেনিফিটটা সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেলো, এটা কি তার ইনকাম? এটার উপরে কি তাকে ট্যাক্স দিতে হবে? উত্তর হলো ইয়েস। তাহলে কোন হেডে ট্যাক্স দিতে হবে? লাস্ট হেডে, ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝছেন? তার মানে আপনাকে একদিকে বাঁচাইছে আর একদিকে ধরছে। বাঁচাইছে কোন দিক থেকে? যে না, প্রতি বছর আপনার হয়ে কোম্পানি যে টাকা প্রিমিয়াম দিয়ে থাকে সে টাকা আপনার স্যালারি হিসেবে গণ্য হবে না, ইনক্লুড হবে না। কিন্তু আপনি যদি 10 বছর পরে, 20 বছর পরে বা যে কোনো একটা সময় কোম্পানি থেকে কোনো এই পারপাসে কোনো বেনিফিট পেয়ে থাকেন, সেটা যে আকারই হোক, বোনাস হিসাবে হোক বা যে আকারই হোক, সেটা কিন্তু ট্যাক্সেবল। এবং সেটা স্যালারি হেডে ট্যাক্সেবল না, সেটা অন্য হেডে। 3 নাম্বার নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, শুনতে স্যার পাচ্ছেন? হ্যাঁ, বলেন। স্যার এটা কি শুধু একমাত্র লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে না? হ্যাঁ, হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্সই তো, লাইফ ছাড়া আর কি। মানে রিস্ক লাইফ, মানে ওই তো, মানে যদি কোনো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, লাইফেরই অংশ আসলে। মানে ইন্স্যুরেন্স কোম্পানি চায় যে আপনি মানে ভালো থাকেন। আপনি যদি বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়েন তাতে জানে কোম্পানির ঘাড়ে না আসে, ইন্স্যুরেন্স কোম্পানির ঘাড়ে জানি যায়। আপনার মোটরসাইকেল অফিসে আসেন, তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছেন, এখন এই অ্যাক্সিডেন্টের তো ইন্স্যুরেন্স কাভারেজ আছে, তো যা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যাবে। বুঝছেন? এই তাহলে 1, 2, 3 ক্লিয়ার। এখন আসেন স্যার 4 নম্বর। হ্যাঁ, স্যার ওই যে 3 নম্বরে ধরেন যদি স্যার অ্যাক্সিডেন্ট করার পরে কোম্পানি থেকে 3 লাখ টাকা কোনো এমপ্লয়িকে দেওয়া দেওয়া হয়ে গেছে, তাহলে কি স্যার ওটা গ্রুপ ইন্স্যুরেন্স করা নাই? তাহলে স্যার ওইটা কিভাবে কি হবে? কি কি আবার বলেন? ধরেন এমপ্লয়িকে ওই স্যার ওই যে অ্যাক্সিডেন্ট বাবদ টাকা দেয়া হয়েছে ওই তো যোগ হবে 3 লাখ স্যালারির টাকা সঙ্গে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইন্স্যুরেন্স না থাকলে স্যার? ইন্স্যুরেন্স না থাকলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার যোগ হবে না যদি উপরের কয়টা হয়: হার্ট, লিভার, কিডনি, আই, ব্রেন, আর্টিফিশিয়াল হিউম্যান অর্গান রিপ্লেসমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট। মানে জি স্যার, ওইগুলোর এগুলো জন্য থাকলে যদি হবে। হয় তাইলে হবে না, কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে হবে। যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেন এবং ওইটার হসপিটালের বিল যদি কোম্পানি বহন করে, সেটা কিন্তু আপনার পার্ট অফ স্যালারি হবে। জি, আচ্ছা। আচ্ছা, তারপরে আসেন 4 নম্বর। 4 নম্বরে বলছে যে যারা বেসরকারি চাকরিজীবী
তারা যে বছরে গ্রস স্যালারি যেটা পায়, মোট বেতন যা পায়, সেই বেতনের 1/3 অথবা 5 লাখ, এই দুইটার মধ্যে যেটা লোয়ার, সেই পরিমাণ টাকা করমুক্ত। মানে আমি যদি একটা অঙ্ক করে দেখাই দেই যে এক ভদ্রলোক, মানে সে সারা বছর বেতন পায় কত, সারা বছরে সে বেতন পায় ধরেন 20 লাখ টাকা। 20 লাখ টাকা তার 20 লাখ টাকা হচ্ছে তার গ্রস স্যালারি, বুঝতে পারছেন? তো 20 লাখ টাকা যদি হয় গ্রস স্যালারি, তাহলে তার ট্যাক্সেবল স্যালারি কত হবে? আপনাদের মধ্যে কেউ কি আছেন, বলতে পারবেন? আপনাকে একটা অঙ্ক দিছি কিন্তু 4 নাম্বার দিয়ে। স্যার 15 লাখ টাকা। আবার বলেন, আবার বলেন। আবার বলবো? মানে এক ভদ্রলোক বছরে বেতন পায় 20 লাখ টাকা, তাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? স্যার 15 লাখ টাকা। স্যার 15 লাখের উপর, কারণ 5 লাখ তো স্যার ট্যাক্স মানে ওই যে করমুক্ত। না স্যার, এখানে স্যার 20 লাখ টাকা স্যার 3 ভাগ করতে হবে, যেখানে 5 লাখ টাকা কম হলে স্যার ওইটাই বাদ দিতে হবে স্যার। স্যার 20 লাখ টাকার উপরে দিতে হবে স্যার। না না, 15 লাখ টাকার উপর। স্যার 15 লাখ টাকার উপরে। হ্যাঁ, 15 লাখ টাকার উপরে। এইটা 15 লাখ টাকাই হলো কারেক্ট অ্যান্সার। কেন? 20 লাখ টাকা যদি কারোর মানে বেতন হয়, কারোর যদি গ্রস স্যালারি হয়, আপনাকে কোশ্চেনটা করছি কি ভেরি সিম্পল, মানে এমসিকিউ। মানে 20 লাখ টাকা হচ্ছে তার গ্রস স্যালারি, মানে এইটা হচ্ছে তার গ্রস স্যালারি। এখন লেস এক্সেমটেড, এক্সেমটেড কতটুকু হবে? মানে 1/3 অফ 20 লাখ, সমান সমান 6,67,667 অর 5 লাখ। এই দুইটার মধ্যে যেটা লোয়ার, এই দুইটার মধ্যে যেটা কম, সমান সমান 5 লাখ। তাহলে 5 লাখ টাকা হচ্ছে আমার এখানে করমুক্ত। তো 20 লাখ থেকে 5 লাখ বিয়োগ করলে আমার করযোগ্য বেতন হচ্ছে 15 লাখ টাকা। যদিও আমি বেতন পাই 20 লাখ, কিন্তু এইটা হচ্ছে আমার ট্যাক্সেবল স্যালারি। আমি যদিও বেতন পাই 20 লাখ, কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে 15 লাখ টাকার উপরে। এই 15 লাখ টাকার উপরে আবার যখন আমি ট্যাক্স ক্যালকুলেশন করতে বসবো, তখন দেখা যাবে যে প্রথম 3.5 লক্ষ টাকা মাপ নীল, পরের 1 লক্ষ টাকার উপরে 5%-এ 5,000, এরকম করে করে যা হয়, বুঝছেন? পারবেন না বের করতে? জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ পারবো। জি স্যার ইনশাআল্লাহ। তাহলে একটা ছোট্ট স্যার অঙ্ক, এটা তো ছোট্ট অঙ্ক করাই বেসরকারি দিই। চাকরি। হ্যাঁ, বেসরকারি, প্রথম 4টা বেসরকারি, প্রথম 4টা 1, 2, 3, 4 বেসরকারি, 5 নাম্বারটা সরকারি। সরকারি এখনো পড়ানো শুরু করিনি। দেখছেন, ছোট একটা অঙ্ক করাই দিলাম কিন্তু। ক্লিয়ার না? জি স্যার। তাহলে আমি কি সরকারিতে যাব, বেসরকারি শেষ? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার গ্রোস স্যালারি ক্যালকুলেশনের সময় যে 20 লাখ টাকার ভিতরে যদি এরকম থাকে যে ওই যে এনি অ্যামাউন্ট রিসিভ ফ্রম দ্য এমপ্লয়ি এগেইনস্ট সার্জিক্যাল হার্ট বা ওই যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে খরচটা, এটা কি 20 লাখ টাকার ভিতরে যদি থাকে এটা ইনক্লুডিং হবে না বাদ দিয়ে 20 লাখ টাকা? বাদ দিয়ে 20 লাখ, ওটা তো মাপ আপনি দেখছেনই। ওটা তো আচ্ছা আমার আচ্ছা, স্যালারি, গ্রস স্যালারির মধ্যে আসবেই না। কারণ আসবে না। আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে ধরেন ল্যাব এইড হসপিটালে ধানমন্ডি, ওটার বিল আচ্ছা, আসছে কত, 12 লাখ। 12 লাখ টাকা কে দিয়ে দিছে? কোম্পানি দিয়ে দিছে। তো কোম্পানি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শোধ বাদ শেষ, ওটার সাথে আমার কোনো সম্পর্কই নেই।
ওটা আচ্ছা ওটা তো আমার 20 লাখে আসেই নেই। আসবে কেন? ওটা তো বলাই আছে যে ওই টাকা ওই যে ল্যাবেইড হাসপাতালের হার্টের আচ্ছা সার্জারির জন্য যে বিল, এটা কোম্পানি বহন করবে, কোম্পানি বহন করছে, ওইখানেই শোধ বাদ গেছে, শেষ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার আমার গ্রস স্যালারি যদি 8 লাখ টাকা হয়, ওইখান থেকে কি 5 লাখ টাকা বাদ যাবে, অথবা এটা আপনার কমন ক্যালকুলেশন সেন্স কি বলে? কমন সেন্স মানে 3 ভাগের 1 ভাগ বাদ যাবে 8 লাখ টাকার, বাকিটার উপরে ট্যাক্স হবে? কি মনে হয় আপনার? স্যার ফর্মুলা পারবেন না? না আমি 20 লাখ টাকা দিয়ে একটা অঙ্ক করাই দিছি, এখন যদি বলেন স্যার আর একটা 8 লাখ টাকা দিয়ে অঙ্ক করাই দেন, দেবো? না জি পারবেন? স্যার। স্যার বলেন আর কি, বলেন কি এটুকু পারবেন না? পারবো স্যার। কি ঠিক আছে স্যার। বলেন? 20 লাখ টাকার অঙ্ক যদি করাই দিতে পারি, আর আপনি মানে 8 লাখের অঙ্ক আমাকে করাই দিতে হবে? এটা খারাপ লাগলো আমার শুনে। না স্যার পারবো। তো পারে না তো, উনি বলে স্যার করাই দেন। করাই দিতেছি, আমার সময় নষ্ট হচ্ছে আপনাদের, আমার কিছু না। 5,33,333-এর উপর কর হবে। এই যে পারছেন আপনি, দেখছেন? আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এক্সেমটেড হবে আপনার ওই 1/3 অফ 8 লাখ, তাতে কত আসে? 2,66,667। হ্যাঁ, অর 5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম। এই 1/3 অফ 8 লাখ সমান সমান হচ্ছে কত? 2 লাখ, কত বললেন? 2,66,667। 667। তাইলে এই দুইটার মধ্যে যেটা লোয়ার, তাহলে লোয়ার হচ্ছে আপনার 2,66,000। 2,63,667, এবং 8 লাখ টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হবে কত? 5 লাখ, 5,33,333। 5,33,333। এইটাই হচ্ছে আপনার ট্যাক্সেবল স্যালারি। জি স্যার, এন্ড দেন এটা স্ল্যাব রেটে পরে ট্যাক্স হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে তো আপনি পারবেন। একটা কম একটা একটা স্যালারির যদি অঙ্ক দেওয়া হয়, আপনি তো অঙ্ক করতে পারবেন, আমি যা বুঝতেছি, কারণ আপনাকে তো সেই ধাপে ধাপে নিয়ে যাচ্ছি সেখানে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন স্যার একটা আসেন। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমাদের যে প্লেসমেন্ট শেয়ারের কথা বলা হয়েছিল, যে কোম্পানি থেকে আমাদের একটা শেয়ার দেওয়া হয়, যে ফেস ভ্যালু ফেস ভ্যালুতে 10 টাকা করে, ওইটা কি চাইলে আমরা নিতে পারি, আবার না চাইলে না নিতে পারি, এরকম? কোম্পানি না, নর্মালি কোম্পানি ওই যে রবিতে যারা চাকরি করছে তাদেরকে অফার দিচ্ছে যে তোমরা কি শেয়ার চাও, না এই শেয়ারটা বাজারে যে প্রথম দিন যে ভ্যালু আসবে ওইটার ভিত্তিতে তোমার যে প্রফিটের অংশটা এটা চাও। তা অনেকে বলছে যে না, আমি এই শেয়ার ব্যবসা ট্যাবসা বুঝি না, আর আমাকে যা পাই, আমি আইন অনুযায়ী যেটা পাই টাকা, আমাকে টাকা দিয়ে দেন। তা যদি 35 লাখ টাকা দিয়ে দেয়, মানে ওই শেয়ার বাজার যেদিন আসলো 35 লাখ টাকা দিয়ে দিল তাকে, তা ওই 35 লাখ টাকা তার শেয়ার মানে স্যালারি ইনকাম হিসেবে গণ্য হবে, শেষ। সে তো আর শেয়ার পায় নাই, সুতরাং তার আর ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল লস এগুলো কিছু হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এখন আসেন সরকারি চাকরিজীবী। এটা আপনার কোনো আত্মীয় স্বজন যদি সরকারি চাকরিতে থেকে থাকে তাইলে তারা ভালো জানে এটা, যে সরকারি চাকরিজীবী যারা চাকরিজীবী তাদের মূল বেতন এবং বোনাস, এই দুইটা বাদে বাকি সব ট্যাক্স ফ্রি। অর্থাৎ মূল বেতন মানে বেসিক স্যালারি, আর হচ্ছে 2টা ঈদের 2টা বোনাস বা পূজার সময় 2টা বোনাস, এটা বাদে বাকি তারা যা যা বেতনের সঙ্গে পায়। বলতে পারেন স্যার কি কি পায়? পায় হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এইসব আর কি। তো যা যা পায় এটা ফুললি ট্যাক্স ফ্রি। এবং 5 নাম্বারটা পড়াচ্ছি আপনাদেরকে,
মানে 5 নাম্বার যাদের বেলায় অ্যাপ্লিকেবল সরকারি চাকরিজীবী, তাদের বেলায় আবার 4 নাম্বারটা অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছেন? সুতরাং এমন না যে একজন সরকারি চাকরিজীবী তার মানে বেসিক এবং বোনাস হলো ধরেন 25 লাখ টাকা। স্যার এই 25 লাখ টাকা থেকে কি সে 1/3 বা 5 লাখ এই দুইটার মধ্যে যেটা কম এটা বাদ পাবে না? উত্তর হলো না। 4 নাম্বার পর্যন্ত পড়ানো হয়েছে বেসরকারি চাকরি, এখন পড়াচ্ছি সরকারি চাকরি। এটা সম্পূর্ণ ভিন্ন, এটা উপরের 4টার সাথে কোনো সম্পর্ক নাই। তো সোজা কথা, এটা আরও সোজা যে একজন সরকারি চাকরিজীবীর যদি পরীক্ষায় অঙ্ক আসে, এই কোশ্চেনটা সবচেয়ে ইজি, যে সে যা যা পায় বেতনের অংশ হিসাবে সব মাপ, দুইটা বাদে কোন দুইটার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। সারা বছর সে যে মূল বেতন পেল বেসিক স্যালারি, আর বছরে যে দুইটা বোনাস পেল, এইটাই হচ্ছে তার ট্যাক্সেবল স্যালারি। বুঝছেন? জি স্যার। স্যার আমাদের এই এসআরও গুলো কোথায় পাবো স্যার এগুলো? এগুলো এছাড়ার বই আছে তো, এছাড়ার বই কিনতে পাওয়া যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রতিটা জিনিসে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি যে আপনি কোত্থেকে পড়ানো হচ্ছে আপনাকে। স্যালারির যত কিছু যত জায়গায় আছে সব এক জায়গায় জড়ো করে আপনাকে পড়ানো হচ্ছে। বুঝছেন? ঠিক আছে, তাহলে এই স্লাইড নিয়ে তো আর কোনো কোশ্চেন নাই, তাই না? না স্যার। নো স্যার। আচ্ছা, এখন আসেন বাড়ি গাড়ি। বাড়ি গাড়ি কি? সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বাড়ি, পরেরটা হচ্ছে গাড়ি। বাড়ির বেলায় বলা হচ্ছে কোনো কোম্পানি তার যদি কোনো এমপ্লয়িকে সে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করে, অর্থাৎ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কি, যে কোম্পানির একটা বাংলো বা কোম্পানির একটা অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টে তাকে থাকতে দিছে, বলছে যে এই আমার কোম্পানির বাড়ি আছে খালি, মানে ফ্ল্যাট আছে, আপনি এই ফ্ল্যাটে থাকবেন। তো এটা চাকরির শর্ত যে আপনাকে 1 লাখ টাকা বেতন দেওয়া হবে, বছরে 12 লাখ টাকা বেতন পাবেন, আর একটা মানে অ্যাপার্টমেন্ট পাবেন ফ্রি থাকার জন্য। এই হচ্ছে সিম্পল চাকরি। এখন বলছে যে যে বাড়িতে তাকে মাগনা থাকতে দিল কোম্পানি, কোম্পানি মাগনা থাকতে দিতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্স তারে ছাড়বে না। সে যে এই ফাও থাকতেছে এটার একটা মূল্য ধরে তার স্যালারির সঙ্গে যোগ হবে। কীরকম? যে এই বাড়ি যদি কোম্পানি তাকে থাকতে না দিয়ে, ওই এমপ্লয়িকে থাকতে না দিয়ে বাইরের লোকের কাছে ভাড়া দিত, তাহলে সে যে পরিমাণ টাকা রেন্টাল ভ্যালু পেত, ওই রেন্টাল ভ্যালুটা, ধারণাগত যে রেন্টাল ভ্যালু, সেইটা তার স্যালারির সঙ্গে যোগ হবে। যেমন কথার কথা, যে এই বা যে বাড়িতে তাকে থাকতে দিছে বা যে ফ্ল্যাটে, এইটার মাসে এটা বাইরের মানুষের কাছে ভাড়া দিলে 50,000 টাকা করে ভাড়া হতো, কথার কথা। বুঝছেন? তাইলে আপনাদের মধ্যে কি কেউ আছে বলতে পারবেন যে এই ভদ্রলোক, একটা ছোট্ট অঙ্ক দিলাম আপনাকে, যে ভদ্রলোক চাকরি করে, মাসে বেতন পায় 1 লাখ টাকা, আর একটা ফ্ল্যাট পায় থাকার জন্য, তাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? সে বছরে বেতন পায় 12 লাখ টাকা, আর তাকে ট্যাক্স দিতে হবে কত টাকার উপরে? স্যার 18 লাখ 12 আর টাকার উপর। 6, স্যার 12 আর 6 18 লাখ টাকার উপরে দিতে হবে। 18 লাখ টাকার উপর স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা 12 আর 6 18, সেটা ঠিক আছে, গ্রস স্যালারি তো, এখান থেকে আবার 1/3 অথবা ওই যে 1/3 5 অথবা লাখ, হ্যাঁ ওইটা স্যার আবার বাদ ওয়ান যাবে। থার্ড বাদ যাবে স্যার। ওয়ান হ্যাঁ থার্ড বা 5 লক্ষ লোয়ার্স। হ্যাঁ, লোয়ার টোয়ার, ওই ওই ওটা তো শিখছেন একটু আগে, ওটা হবে। কিন্তু এইটা একটা ধারণাগত মানে আয় যোগ হবে, এটা তার সে হাতে পায় না, এটা তার কিন্তু মানে হয় কি, খরচ বেঁচে যাওয়াও কিন্তু আয়। আমার পকেট থেকে প্রতি মাসে 50,000 টাকা করে বাড়ি ভাড়া বাবদ ব্যয়, এটা যদি বেঁচে যায়, এই বেঁচে যাওয়াটাও তো আমার আয়। বুঝছেন? স্যার বাড়ির কিন্তু ভাড়াটা স্যার এটা কে সেট করে দিবে স্যার? এটা মানে এটা কত টাকা হবে এটা সেট করে দিবে কে স্যার এটা? এইটা আসলে মানে এই যে লটা, এই লটাও একটু বিদঘুটে। মানে বিদঘুটে কীরকম? আমি একটা কোম্পানিতে জব করি, 1 লাখ টাকা বেতন দেয়, আর আমাকে একটা বাড়িতে থাকতে দিছে ফ্রি। ভালো কথা, আমি যখন রিটার্ন ফিল আপ করবো, আমি আমার যে মাগনা বাড়িতে থাকতে দিল এটার জন্য রেন্টাল ভ্যালু কত টাকা যোগ করব? অ্যাবসার্ড।
সেটাকে সিটি কর্পোরেশন নির্ধারণ করে দেয়? না না, সিটি কর্পোরেশনের খাইয়ে দিয়ে কাজ নেই, সিটি কর্পোরেশন কি নির্ধারণ করে দেবে? তো এখন এই রেন্টাল ভ্যালু আমি কোথায় পাবো বলেন? এই বাড়ি আমাকে থাকতে না দিয়ে বাইরের লোকের কাছে থাকতে দিলে কত ভাড়া হইতো, এটা কি আমি জনে জনে জিজ্ঞেস করব? তা এখন যেটা সবাই যেটা করে, একটা আন্দাজে একটা কিছু দেখায় দেয়, যা থাকে কবলে। বুঝছেন? স্যার ডিসিটি এটার জন্য ধরে না স্যার আমাদের? ডিসিটি ধরি বা কি করবে? কে কে কেটে কি করবে? আমি মনে করি আমার এই যে বাড়িতে থাকতে দিছে, এটা 25,000 টাকা করে ভাড়া হয়, হতে পারে। আর এটা আমার ধারণা, আপনার ধারণা ভিন্ন, আপনার ধারণা হলো 70,000। থাকেন আপনি আপনার ধারণা নিয়ে। তো এই তো চলছে। তো এই আইনটাও মানে একটা বিদঘুটে আইন। রেন্টাল ভ্যালু, তা রেন্টাল ভ্যালু কে জানে আমার বাড়িতে আমারে থাকতে না দিয়ে কত টাকা? এবং আরও আপনি শুনলে অবাক হবেন, যে ধরেন আমি একটা চা বাগানে জেনারেল ম্যানেজার, আমার যে আলিশান বাংলো, এই বাংলো তো ফ্রি, কোম্পানি তো চা বাগানের মানে ম্যানেজারদেরকে বিশাল মানে বাংলোতে থাকে, ওইটাই তার একটা বিলাসিতা বা একটা দেখার মতো একটাই। তো এখন আপনি বলেন যে চা বাগানে এখন আমি হলাম ম্যানেজার, তাহলে আমি আমার স্যালারি ইনকাম কিভাবে কম্পিউট করব? তো অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব। আমাকে যে বাংলোতে চা বাগানের যে বাংলোতে শ্রীমঙ্গলে আমাকে থাকতে দিছে, তো সেইটার রেন্টাল ভ্যালু কত? এখন বোঝেন, যে চা বাগানের একটা বাংলো আমাকে থাকতে না দিয়ে এইটা যদি বাইরের মানুষের কাছে ভাড়া দেওয়া হতো, কোন বেটার দায় পড়ছে ওইখানে গিয়ে ভাড়া নেবে চা বাগানের মধ্যে? বলেন আপনি অবস্থাটা, এবং কিভাবে এই রেন্টাল ভ্যালুটা ঠিক হবে? আপনি বুঝতে পারছেন যন্ত্রণা জি স্যার, কতখানি? জি স্যার, এটা অ্যাজাম্পশনের উপর টোটালি। তাহলে বোঝেন অবস্থাটা। এখন যদি ওই রকম মানে তেডোর যদি মানে ম্যানেজার হয়, বুঝছেন, চা বাগানের, তা সে এখানে যোগ করবে রেন্টাল ভ্যালু 0, কারণ সে লিখবে ইহা ভাড়ার অযোগ্য। বুঝছেন? জি স্যার। জি স্যার। স্যার এরকম দেওয়া যায় বাড়ার যোগ্য? আরে কথার কথা বলতেছি, আপনি বোঝেন না কেন এগুলো? মানে যেমন যেমন বলে কুকুর তেমন মুগুর। বুঝছেন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাকে কোম্পানি একটা বাসাতে থাকতে দিল, এবং তার বিপরীতে আমাকে মানে যে ভাড়া আপনার আপনার এমনি লিগালি বা জেনারেলি তার থেকে একটু কম টাকা ভাড়া নিল, তখন যে পরিমাণ কম টাকা ভাড়া নিচ্ছে স্যার, ওটা কি স্যার আমার স্যালারির সাথে কি যোগ হবে স্যার? না, ওইটা তো এখান থেকে রেন্টাল ভ্যালু থেকে মাইনাস হবে আর কি। বোঝেন নাই না? বোঝেন নাই? বুঝাই দেবো? জি স্যার। আচ্ছা তাহলে বুঝাই দিই, শোনেন। আমাকে যে বাড়িতে থাকতে দিছে এটার ভাড়া হয় ন্যায়সঙ্গত, রেন্টাল ভ্যালু হয় 50,000 টাকা করে বাইরের লোকের কাছে ভাড়া দিলে। কিন্তু কোম্পানি আমাকে এটা ফ্রি অ্যাকোমোডেশন দেয়নি, এটা দিছে একটা কনসেশনাল রেটে। আমারে বলছে যে প্রতি মাসে মানে আপনার বেতন থেকে 10,000 টাকা করে কাটা হবে এই বাড়িতে থাকার বিনিময়ে। আপনার প্রতি মাসে আপনার যে 1,00,000 টাকা বেতন, কিন্তু আপনাকে দেয়া হবে 90,000। আপনার প্রতি মাসে আপনার মানে বেতন থেকে 10,000 টাকা করে এই বাড়িতে থাকার কারণে আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। তখন যেটা হবে সেটা হলো রেন্টাল ভ্যালু হচ্ছে 50,000 টাকা করে 6 লাখ, লেস 1,20,000 টাকা, মানে 40,000 ডিডাক্টেড বাই। টাকা করে। হ্যাঁ, তো তাইলে এখান থেকে 4,80,000 টাকা যোগ হবে। বুঝছেন আমার স্যার এই কথা? সময় কি কোম্পানি হচ্ছে নির্ধারণ করে দিল যে রেন্টাল ভ্যালু হতে পারে 50,000 না না টাকা? না না, কোম্পানি রেন্টাল ভ্যালু নির্ধারণ করে দেয় না কখনো। কোম্পানি একটা লামসাম আমার আমার কাছ থেকে ওইটার বিপরীতে বিপরীতে 10,000 টাকা করে একটা মানে খাতির করতেছে, যে আপনার কাছ থেকে আপনার টোকেন আমাকে 5,000 টাকা করে, আপনার ওই বাড়িতে থাকার কারণে আপনার 5,000 টাকা করে প্রতি মাসে বেতন থেকে কাটা হবে, অথবা 10,000 স্যার টাকা। তাহলে তাহলে আমি যদি দেখা গেল ধরে নিলাম যে এটা 50,000, কিন্তু আমার তো যত বেশি ধরবো তত বেশি ট্যাক্স দেওয়া লাগবে। আমি দেখা গেল 50,000-এর জায়গায় এটা 20,000 ধরলাম, তাহলে তো আমার 10,000 করে কাউন্ট হবে, এতে তো হুম হুম। প্রবলেম হবে না? প্রবলেম হবে না তা না, প্রবলেম তো হবেই। যদি ধরতে পারে প্রবলেম হবে, আপনার তো সেলফ অ্যাসেসমেন্টে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন। এখন আপনারটা যদি অডিটে না পড়ে তাহলে তো আপনি বেঁচে গেলেন। বুঝছেন? জি স্যার, মানে ওইটা যদি আর আবার যদি, দেখে যে অসঙ্গত কোনো রেট দেওয়া হ্যাঁ, হয়েছে, তখন আবার অডিট করে। না অডিটে যদি আপনার পড়ে এবং অডিটে পড়ে যদি মানে অসঙ্গতিগুলো হয়, হয়ে গেল।
হ্যাঁ, অডিটে পড়লে পরে তখন ভয় কাজ করে আর কি, বুঝছেন? ইয়েস। কারণ আপনি যেটা রেন্টাল ভ্যালু ধরলেন, ডিসিটির কাছে হয়তো ওটা রেন্টাল ভ্যালু নয়। এই তো লাগলো লড়াই। মানে আপনার কাছে মনে হয় এটা 20,000 টাকা করে ভাড়া হওয়ার কথা, ডিসিটি বললো যে না, এটা কোনোভাবে 80,000 টাকার নিচে ভাড়া হওয়ার কথা না, এই এলাকা এত স্কোয়ার ফিটের বাড়ি। হ্যাঁ, তো এটা তো এই তো এখন তো দ্বন্দ্ব লেগে গেল, ডিসপিউট লাগলে তারপরে আপনি আপিল করতে হবে, ট্রাইব্যুনাল করতে হবে, হাইকোর্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওইগুলোও পড়ানো হবে আপনাদেরকে। আপনাদের সাথে আমার একটা ক্লাস আছে, আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি, মানে মিটিগেশন, লিটিগেশন, লিটিগেশন মিটিগেশন, বুঝছেন? তো এই সমস্ত ক্ষেত্রে আর কি মানে লিটিগেশনগুলো সৃষ্টি হয়। আচ্ছা, যাই হোক, বাড়ি নিয়ে অনেক কথা হয়েছে, চলেন আমরা গাড়িতে যাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলেন। কোম্পানি যদি পার্কুইজিট বাবদ আমাকে 20,000 টাকা ধরে দেওয়া হয় যে আপনাকে বাড়ি বা রেন্টাল অ্যাকোমোডেশন বাবদ বেনিফিট হিসেবে 20,000 টাকা দেওয়া হলো, অথবা আপনাকে এই 20,000 টাকার পরিমাণে একটা বাড়ি দেওয়া হলো, এখন এমপ্লয় যদি এই বাড়িতে থাকে, স্যার এই পার্কুইজিটটা তো আমার স্যালারির সাথে অ্যাড হচ্ছে, তাহলে কি স্যার ওই ক্ষেত্রেও কি আমার ট্যাক্স আলাদা আলাদা করে রেন্টাল ভ্যালু হিসেবে দেখানো হবে স্যার? বুঝি নাই কোনো কথা আপনার। মানে পার্কুইজিট বাবদ অ্যাকোমোডেশন বেনিফিট কোম্পানি আমাকে 20,000 টাকা যদি দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তো স্যার এটা আমার না, স্যালারির দাঁড়ান সাথে দাঁড়ান অলরেডি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার জি স্যার। কথাবার্তা লাইন মতো হচ্ছে না কিন্তু, মানে বেলাইনে যাচ্ছে কথাবার্তাগুলো। আমরা পড়াচ্ছি যদি আপনাকে কোম্পানি একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করে, আর আপনি জি স্যার। উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছেন যে স্যার আমার যদি 20,000 টাকা দেয়, এই সমস্ত কি জানি বলতেছেন। স্যার বলতেছিলাম হচ্ছে যে বলতেছিলেন, শোনেন, এমপ্লয়। টাকা পয়সার কোনো কথাবার্তা আমার সাথে বলবেন না। জি আমার স্যার। সাথে বলবেন মাগনা কথা, এই যে ফ্রি অ্যাকোমোডেশন। আর টাকা পয়সা আসলো কোত্থেকে? আপনি উল্টাপাল্টা মানে ইসে যাচ্ছেন, লাইন মতো নাই আপনি, চিন্তা করে দেখেন। জি স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি স্যার যে আপনি অলরেডি তো আমরা এটা বেনিফিট হ্যাঁ, পাচ্ছি টাকা দিয়ে, তাহলে তো এটা ফ্রি হবে না। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাইলে বাড়ি শেষ, চলেন আমরা গাড়িতে যাই। আপনাদের একটা ব্রেক দিয়ে দেবো দেখি। নামাজের ব্রেক কখন, এখন দিলে ভালো হয় না পরে? স্যার আচ্ছা, আমাদের নামাজের টাইম তো শেষ। আচ্ছা, যাই হোক, তারপরে তো একটা ব্রেক হয়। তো স্যার এ- এ- আরেকটু এটা পরে পড়াইয়ে দিলে স্যার তারপরে, ভালো হবে। হ্যাঁ এটা পড়াইয়ে দিয়ে দিই, এই মানে গাড়িটা পড়াইয়ে দিয়ে দিই আর কি। আচ্ছা, বাড়ি শেষ, যদি আমি ফ্রি থাকার জন্য বাড়ি পাই কোম্পানি থেকে, সেটা দেখলেন। এখন আমি যদি ফ্রি গাড়ি পাই, কোম্পানি আমার এবং আমার ফ্যামিলির জন্য ফুল টাইম একটা গাড়ি দিয়ে দিছে। গাড়িটা কোম্পানির গাড়ি, ড্রাইভারও কোম্পানির ড্রাইভার, কোম্পানি থেকে বেতন পায়, তেলও কোম্পানির। এখন এই যদি আমি কোম্পানি যদি আমাকে ফুল টাইম একটা গাড়ি এভাবে দিয়ে দেয়, মানে 24 আওয়ার্সের জন্য, তো সেই গাড়িটার জন্য আমার ওই যদি 1500 সিসি পর্যন্ত, যদি আমাকে গাড়িটা, যে গাড়িটা দিছে আমাকে, সেটা যদি 1500 সিসি পর্যন্ত হয়, তাহলে আমাকে বছরে আমার বেতনের সঙ্গে আরও 1,80,000 টাকা অ্যাড করতে হবে, বুঝছেন? স্যার এটা যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের দেয় তাহলে কি ওনারও অ্যাড হবে? এই কোশ্চেনটা আমি নিতে পারলাম না। আপনারে আমি পড়ানো হয়েছে সরকারি চাকরিজীবীদের সব মাপ, দুইটা বাদে, তারপরও আপনি আমাকে কোশ্চেন করেন। এই কোশ্চেনটা করা আপনার উচিত হয় নাই। আপনি কোশ্চেনটা ফিরে এনেন। সরকারি চাকরিজীবীদের তারা কুলীন, তাদের সব মাপ, দুইটা বাদে। এ কথা কয়বার বলবো আমি? 10 থেকে 12 বার বলছি। দুইটা বাদে কি কি? মূল বেতন এবং বোনাস। এ জীবনে তার সব মাপ। এরপর কি আপনার কোশ্চেন থাকতে পারে? হুম? যে স্যার সে যদি কম সরকারি চাকরি, বাড়ি পায়, গাড়ি পায়, হ্যাং পায়, ত্যাং পায়, আপনি যত বলবেন আমাকে সব মাপ, বুঝছেন? এই, তার মানে এই যা দেখতে পাচ্ছেন এগুলো সবই বেসরকারি চাকরিজীবীদের জন্য। সরকারি চাকরিজীবীদের তো ওই এক এসআরও দ্বারা সব শেষ করে দিছে। স্যার সব মাপ তো ঠিক আছে, ওই যে হার্টের চিকিৎসা ওগুলার তো স্যার দিতে হবে। কি দিতে হবে? ওই যে হার্টের চিকিৎসা বাবদ যদি পেয়ে থাকে তাহলে সেগুলো খরচ তো সরকারি চাকরিজীবীদের হবে না? ওই যে 1 থেকে 4 তো সরকারি চাকরিজীবীদের জন্য না বললেন? হ্যাঁ,
তো কি ওটাই হবে বললাম বলেন তো, না না আমাকে একটু খুলে বলেন তো কি বলতে মানে ওই চাচ্ছেন। যে এক নম্বরটা যে ছিল স্যার ওই যে হার্টের জন্য চিকিৎসার জন্য ক্যান্সার হুম পারপোজ এগুলা হুম যদি সরকারি চাকরিজীবী পেয়ে থাকেন তাহলে তো সেগুলো অ্যাড হবে স্যার। কেন এটা হবে? দুইটা বাদ আর কিছু অ্যাড হবে না। চিন্তা করে দেখেন, মানে এর টপ কেমনে, মাপ। মানে স্যার সরি স্যার একটু মনে হয় ইয়ে হয়ে গেছে। এত সোজাভাবে পড়াই, তারপরে যদি এত পেঁচান, কি বলবো বলেন। আপনি যত আমাকে পেঁচাবেন, আমার উত্তর খুব সোজা, উত্তরটা লিখে রাখেন। সব মাপ লিখে রাখেন, এ জীবনে সব মাপ সরকারি চাকরিজীবীদের, দুইটা বাদে। তা আপনি আমাকে যত রকম কোশ্চেন করতে পারেন ওই দুইটার বাইর থেকে, যত রকম পেঁচাইতে পারেন, উত্তর লিখে আচ্ছা স্যার রাখেন বুঝতে আগাম। পারছি স্যার হ্যাঁ বুঝতে পারছি স্যার। এই আর কি। ঠিক আছে, তাহলে এটা তো আপনার সিসি ভিত্তিক দেখতেই পাচ্ছেন, তাই না? হুম। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। কত সিসি গাড়ি সেই অফিস থেকে পেলো, ওইটার কারণে তার কত টাকা মানে ইনকাম হিসাবে গণ্য হবে, স্যালারি ইনকাম হিসাবে যোগ হবে আর কি। এই এখন এগুলো একটু আপনার মনে রাখতে হবে, আপনার পরীক্ষায় যদি আসে যে কেউ যদি 1500 সিসি গাড়ি অফিস থেকে ফুল টাইম ইউজের জন্য পায়, তার বেতন হিসাবে কত টাকা যোগ হবে। ডান পাশে লেখা 1 লাখ, 1.5 লাখ, 1,80,000, 2 লাখ। তো আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? 1,80,000। 1,80,000, বুঝছেন? তো এই চারটা যদি আপনার মুখস্থ না থাকে, আপনি কিভাবে 1,80,000-তে টিক চিহ্ন দিবেন? এমসিকিউ এমসিকিউ। স্যার এখানে সিসির মধ্যে একটা মনে হয় স্যার 1,000 সিসির অপশন ছিল মনে হয়। না 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 10,000 টাকা পার মান্থ। না না, এরকম কিছু নাই। 10,000 টাকা পার মান্থ এগুলো আগে ছিল যে হুম 1500 সিসির জন্য, সেটা গতবার থেকে ইয়ে হয়ে গেছে এই আচ্ছা, বছরের আইন হ্যাঁ থেকে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাই, 15 থেকে 20 মিনিটের একটা নামাজের বা সব কিছু মিলে আর কি। আমরা আনুমানিক কত 35, তো আমরা 50-এ ফিরে আসতেছি, তাই না? 50-এ 10 5 10